চলো স্টার্ট করি। আচ্ছা আগের দিন আছে আর কথা এসো। আচ্ছা আগের দিন লাস্ট আইনিক ইকুইলিব্রিয়াম স্টার্ট করেছিলাম না, একটু করেছিলাম। অ্যাসিড বেসে 2-3টে ডেফিনিশন দিয়েছিলাম আগে। তো যেহেতু পিপিটি বানিয়েছিলাম আমি সেই কথাগুলো আরেকবার লিখেছি, যদি দরকার পড়ে আলোচনা করব, না হলে স্কিপ করে সরাসরি প্রবলেমে যাব। আগের দিন আমরা 3টে ডেফিনিশন করেছিলাম। বলতো কার কার ডেফিনিশন? এক ছিল লাউরি ব্রনস্টেড, তারপর আর্হেনিয়াস, তারপর লুইস। আজকে আরেকবার যারা ছিলেন না আরেকবার বলে নিই, 2 মিনিটের মধ্যে শেষ করবো। দেখো আমি প্রথম যে থিওরিটা বলেছিলাম লাউরি ব্রনস্টেড, ওখানে বলেছিলাম যারা H+ দান করতে পারে, বাংলায় দাতা বলি, ইংলিশে বলি ডোনার, H+ ডোনার, যারা H+ ডোনার ওদেরকেই লাউরি ব্রনস্টেডে অ্যাসিড বলে। আর যারা H+ আয়নকে গ্রহণ করে, গ্রহণ করাকে ইংরেজিতে কি বলি বলো তো? অ্যাকসেপ্টার, তাদেরকে আমরা ব্রনস্টেডের থিওরি অনুযায়ী বেস বলি। আমি দু একটা উদাহরণ দিই, তোমরা বলবে এরা অ্যাসিড হবে না বেস হবে। খুব সোজা সোজা এক্সাম্পল দেব। ধরো কাউকে বললাম H2SO4, এ H+ ছাড়বে না H+ নেবে? ছাড়বে, তাহলে লাউরি ব্রনস্টেডের নিয়মে ওকে অ্যাসিড বলবো। আবার যদি কাউকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো SO4 2- এর কাছে কোনো H+ আছে না, তাহলে ও H+ ছাড়তে পারবে? কোনোদিন পারবে না। শুধু কি পারবে? H+ নিতে পারবে। তাহলে SO4 2- যদি জিজ্ঞেস করি এই লাউরি ব্রনস্টেডের থিওরিতে অ্যাসিড না বেস, অ্যানসার কি হবে? বেস। কিন্তু ভেবেচিন্তে অ্যানসার করবে। কিন্তু কাউকে যদি বলি HSO4-, এটা যেমন খুব পরীক্ষায় আসে, HSO4- দিয়ে জিজ্ঞেস করবে এটা অ্যাসিড নাকি বেস? না, দুটোই, দুটোই। ওর কাছে H+ আছে না নেই? আছে। তাহলে নিশ্চয়ই ও H+ ছেড়ে SO4- আয়ন বানাতেই পারে। তো যে H+ ছাড়তে পারে সে ব্রনস্টেডের থিওরিতে অ্যাসিড। আবার ও H+ গ্রহণ করে H2SO4 বানাতে পারে, ও বেস হিসেবেও কাজ করবে। তাহলে এই বস্তুটা আসলে অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে জানি উভধর্মী। তার মানে ও লাউরি ব্রনস্টেডের নিয়মে অ্যাসিডও হবে, ওর নিয়মে বেসও হবে। এই যে এইরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাহলে লাউরি ব্রনস্টেড থেকে কঠিন হলে এই রকম প্রশ্ন। তারপর ধরা যাক আমি আরেকটা এক্সাম্পল দিই। হয়তো কাউকে বললাম H2PO4-, বলতো এই অ্যানায়নটা অ্যাসিড হবে না বেস হবে লাউরি ব্রনস্টেডের নিয়মে? অ্যানায়নটা ভালো করে দেখো, H2PO4-, মানে ওর কাছে কি H+ আছে? থাকলে ছাড়বে, ছাড়বে, ছাড়লে অ্যাসিড। ও কি H+ নিতে পারবে? হ্যাঁ পারবে, কারণ একটা মাইনাস হয়ে আছে। ও যদি H+ নেয়, ও H+ নিলে নিজে বানাবে H3PO4। আর তোমরা জানো H3PO4 টা একটা অ্যাসিড আছে, অর্থাৎ ও H+ নিতেও পারে। তো যে নিতে পারে সে ব্রনস্টেডের নিয়মে, যে নিতে পারে সে বেস। তাহলে কারা লাউরি ব্রনস্টেডের নিয়মে অ্যাসিডও হয় বেসও হয় নিশ্চয়ই বুঝে গেছি। পরে এক্সাম্পল আসবে অনেক, দেখাবো আমরা। এসো এসো। পরের থিওরিতে বলেছিলাম আর্হেনিয়াস। আর্হেনিয়াসে কি বলেছিলাম মনে করাই? আমরা লাউরি ব্রনস্টেডের একটা ড্রব্যাক বলেছিলাম। বলতো কি ড্রব্যাক বলেছিলাম? যে H+ যে সবাই সব মুহূর্তেই ছাড়বে তার কোনো গ্যারান্টি নেই। H+ ছাড়তে গেলে একটা মাধ্যম দরকার। কোন মাধ্যম দরকার? জল দরকার। তো আর্হেনিয়াস ওর ত্রুটিটাকে তোমরা খাতায়, না আমি লিমিটেশনটা লিখিনি, তোমরা খাতায় লাউরি ব্রনস্টেডের লিমিটেশন লেখো। লিমিটেশন হচ্ছে লাউরি ব্রনস্টেড বলেছিল শুধু H+ ছাড়লেই হবে। আর্হেনিয়াস বলছে না, H+ শুধু শুধু ছাড়া যায় না, ছাড়তে গেলে জলীয় মাধ্যম দরকার। তাহলে আর্হেনিয়াসের নিয়মে অ্যাসিড তারাই, HCl কে তোমরা অ্যাসিড বলি, HCl তারাই যারা জলীয় মাধ্যমে H+ ছাড়ে। যে H+ টা জলীয় মাধ্যমে জানো কি আয়ন বানায়? এই আয়নটার নাম দিয়েছিলাম আগের দিন একটা। কেউ বলবে এই আয়নটার কি নাম? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আর্হেনিয়াসের সংজ্ঞা অ্যাসিড কাকে বলে বলো তো? আর্হেনিয়াসের সংজ্ঞা যারা জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে বা দেয় দেয় তারা অ্যাসিড। আর বেস কারা? যারা জলীয় মাধ্যমে হাইড্রক্সিল OH- আয়ন দিতে পারে তারা বেস, তারা বেস। তো আর্হেনিয়াস নিয়ে খুব বেশি আলোচনা নেই, দু একটা করা যেতে পারে। ধরো আমি কাউকে জিজ্ঞেস করলাম, বলতে পারো ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর্হেনিয়াসের নিয়মে কি হবে? নিশ্চয়ই বলবো বেস হবে। কেন বললাম বেস হবে? OH- আছে।
ইনিশিয়ালি চ্যাপ্টারটা খুব মজা লাগবে, দেখবে সোজা সোজা সুন্দর সুন্দর জিনিস আছে। এবার ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম না, আমি তোমাদেরকে বললাম ক্যালসিয়াম অক্সাইড, এটা কি হবে, অ্যাসিড না বেস? তোমায় বুঝতে হবে ওকে জলে ফেললে ও কি করতে পারে। ভাবি, ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, কারণ ক্যালসিয়াম অক্সাইড জলে দিলে, আমি বিক্রিয়াটা দেখাই, ক্যালসিয়াম অক্সাইড জলে দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা বিয়োজিত হয়ে নিশ্চয়ই OH মাইনাস দেয়, আর ক্যালসিয়াম 2+ দেয়। তো যে OH মাইনাস দেয় তাকে আর্হেনিয়াসের নিয়মে বেসই বলবো। তাহলে আর্হেনিয়াসের নিয়মে সংজ্ঞা ক্লিয়ার? আরেকবার বলবে সংজ্ঞা, অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে আর্হেনিয়াসের নিয়মে? জলীয় মাধ্যমে যারা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে তারা অ্যাসিড, জলীয় মাধ্যমে যারা হাইড্রক্সিল আয়ন তৈরি করে তারা বেস। কঠিন না সোজা? সোজা। পরে চলে আসি, আস্তে আস্তে কঠিনে যাব। তারপরের জন লুইস, লুইসের নিয়মটাও আগের দিন বলা ছিল। আমরা এরকম পড়িয়েছিলাম যে প্রথম যে দুটো সংজ্ঞা তাতে দেখা গেল অ্যাসিড হতে গেলে H+ থাকাটা বাধ্যতামূলক। লুইস দেখিয়েছেন যে না, এমন অনেক অ্যাসিড আছে যাদের অ্যাসিডিক ধর্ম থাকছে কিন্তু হাইড্রোজেন নেই। উদাহরণ কি দিয়েছিলাম মনে করাই? উদাহরণ দিয়েছিলাম BF3। বলতো ওকে কেন লুইস অ্যাসিড বলেছিলাম? কারণ ওর অক্টেট নেই। আমি আরেকবার বলি, যারা ছিলেন আগের দিন তাদের উদ্দেশ্যে আরেকবার বলি, বোরনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 3, ফ্লুরিন একটা একটা করে 3টে ইলেকট্রন দেয়, বোরনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, আমরা এটাকে বলি সেক্সটেট। ওর অক্টেট নেই, তো যার অক্টেট নেই সে চায় ইলেকট্রন গ্রহণ করতে, লোন পেয়ার গ্রহণ করতে। তো যারা লোন পেয়ার গ্রহণ করে আমরা এটাকে বলবো লোন পেয়ার অ্যাকসেপ্টার। যারা লোন পেয়ার গ্রহণ করে লুইস তাদেরকে বলে অ্যাসিড, এবং ওদের স্পেশালি নাম লুইস অ্যাসিড, অন্য অ্যাসিড বলে না। তাহলে ভাবো অ্যাসিড কিন্তু অনেক রকমের হয়, লাউরি ব্রনস্টেডের ডেফিনিশনে হয়, আর্হেনিয়াস হয়, এবং লুইসের ডেফিনিশনেও অ্যাসিড হয়। তোমরা দেখবে শুধু লোন পেয়ার কার গ্রহণ করার ক্ষমতা আছে। সরকার দু একটা বুদ্ধি দেওয়া যেতে পারে, পরে আমি অনেক প্রবলেম দেখাবো। মনে করো BF3 খুব পরিচিত, BF3 মোটামুটি সবাই পড়ে ফেলে, সবার মুখস্থ হয়ে যায়। এবার BF3 পরিবর্তে যদি অন্য উদাহরণ দেয় কি করে বুঝবো আমরা? একটা উদাহরণে আসি। আমি ধরো পরীক্ষায় প্রশ্ন তোমাদের দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি অ্যাসিড হবে? তোমায় দেখতে হবে যে ওর অক্টেট আছে না নেই। একই রকম নিয়ম অ্যাপ্লাই করি, এদিকে কে কে যেন বললো অক্টেট নেই, কে বললে অক্টেট নেই? শিফা তুমি বললে, তুমি বোঝাও তো কেন অক্টেট নেই। ও ঠিক বলছে, ওর অক্টেট নেই। একদম, বোরন যে গ্রুপে পর্যায় সারণীতে, অ্যালুমিনিয়াম সেম গ্রুপে না? বোরনের যদি শেষ কক্ষে 3টে থাকে, অ্যালুমিনিয়ামেরও 3টেই আছে। অ্যালুমিনিয়ামের 3টে, ক্লোরিন তো একটা একটা করে 3টেই দেয়, ওরও অক্টেট নেই, সেক্সটেট, তা ও লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড কারা কারা বুঝেছি? ইভেন শুধু ও না, তুমি ওর আগের গ্রুপে আসো, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামও যেন কোন গ্রুপে থাকে? 3 না 2 এ থাকে। যোগ করো, ওর শেষ কক্ষে ইলেকট্রন কটা থাকে? 4, মাত্র 4, অক্টেট নেই, এও লুইস অ্যাসিড হবে। তাহলে লুইস অ্যাসিড কিন্তু মুখস্থ করে পারা যাবে না, তোমাকে বুঝে নিতে হবে পর্যায় সারণীতে কোথায় আছে। ইভেন ইভেন আমি আরো দু একটা উদাহরণ দিতে পারি। কিছু কিছু মৌল আছে যাদের হয়তোবা অক্টেট আছে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, তারাও লুইস অ্যাসিড। একটু কঠিন एग्जांपल দিয়ে ফেলি। মনে করা যাক আমি PCl5 এ আসলাম। ছাত্ররা তোমরা অবাক হবে, আমি এতক্ষণ বলে আসছিলাম শুধু অক্টেট না থাকলেই বুঝি লুইস অ্যাসিড হয়, সেটা কিন্তু আংশিক সত্য, পুরো সত্য না। এই যৌগটায় আসি, বলতো ফসফরাসের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? ফসফরাস কোন যৌগে আছে, সরি কোন গ্রুপে আছে পর্যায় সারণীতে? 15। যে 15 তার শেষ কক্ষে 5। তোমাদের অনেক আইডিয়া হয়েছে আমি জানি, ফসফরাসের শেষ কক্ষে 5। ভাবো ক্লোরিন একটা একটা করে দেয় কটা? 5টা। তাহলে 5 + 5 মানে তো শেষ কক্ষে 10। ওর অক্টেট ঘাটতি কোথায়? ওর তো অক্টেটের এক্সপানশন আছে, অক্টেটের বেশি আছে, অথচ জানো ও লুইস অ্যাসিড হবে। তার কারণ বলি, ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, ইলেকট্রন বিন্যাসের কারণ পরিষ্কার বলা আছে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p3, 3d ফাঁকাই আছে। যার 3d আছে ফাঁকা, সে 3d তে অন্যের কাছ থেকে লোন পেয়ার নিতে পারে, তারাও লুইস অ্যাসিড হবে। তাহলে লুইস অ্যাসিডের কেমিস্ট্রি দুটো কেমিস্ট্রি, এক তো অক্টেট থাকবে না, দ্বিতীয়ত যদি অক্টেট থাকেও বা অক্টেটের বেশি থাকেও দেখবো ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। ফাঁকা ডি অরবিটাল চোখ বুঝে বলবে লুইস অ্যাসিড হবে। লজিক বুঝলাম? যারই ফাঁকা ডি অরবিটাল আছে সে লুইস অ্যাসিড হবে। তবে আমার কন্ডিশন আছে কি, ফসফরাস এই যে PCl5 যৌগে
তুমি যদি এখানে Cl মাইনাস কে আনো, ফসফরাস Cl মাইনাস এর সাথে জুড়ে PCl6 মাইনাস এরকম একটা অ্যানায়ন বানায়। এবার এখানে ফসফরাসের সাথে ক্লোরিন কটা আছে বলতো? 6টা। উঁচু ক্লাসে গেলে 12 এ আমরা শেখাবো এই নাম্বারটাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। কি নাম্বার? কোঅর্ডিনেশন মানে একটা মৌল তার শেষ কক্ষে কতগুলোকে নিয়ে যৌগ বানাতে পারে ওই সংখ্যাটা কোঅর্ডিনেশন নাম্বার। জেনারেলি এক দুটো ব্যতিক্রম বাদ দিলে সবাই কোঅর্ডিনেশন নাম্বার 6 করতে চায়। এক দুটো ব্যতিক্রম বাদ দিলে সবাই কত করতে চায় বললাম? 6। কিছু কিছু মৌল 7 করে, কিছু কিছু মৌল 8 করে। যেমন আমরা যদি আয়োডিনে যাই, আয়োডিন কিন্তু 7 করতে পারবে। আয়োডিনের দু একটা যৌগ আমরা কেমিক্যাল বন্ডিং এ দেখিয়েছিলাম, IF7 মনে আছে বানিয়েছিলাম। এ কোঅর্ডিনেশন নাম্বার 7 করছে। যেমন অসমিয়ামের দু একটা যৌগ 8 করতে পারে, কিন্তু তা বাদ দিয়ে বেশিরভাগ মৌল 6 করে। 6। এখন যদি কখনো কাউকে প্রশ্ন করি, ধরা যাক SF6 এ গেলাম, SF6 এ গেলাম, তুমি দেখবে সালফারেরও ডি অরবিটাল আছে, ফাঁকা আছে, অথচ ও কোঅর্ডিনেশন নাম্বার অলরেডি কত করে আছে? 6। এ কিন্তু আর অন্যের কাছ থেকে নিতে চাইবে না। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর উপরে বাড়ালে ওদের সাইজটা ম্যাটার করে, মানে সাইজ যদি খুব বড় না হয় তার চারপাশে 6 এর বেশি মৌলকে আনা ওদের পক্ষে মুশকিল। এই ঘটনাটাকে বলে স্টেরিক এফেক্ট। আমরা 11 এরই যখন অর্গানিক পড়াবো স্টেরিক এফেক্ট বোঝাবো। স্টেরিক এফেক্ট মানে স্থানজনিত একটা বাধা। মানে তোমার তো ক্যাপাসিটি চাই না, তুমি ছোট, তুমি তার চারপাশে কি করে 8টা 10টা মৌলকে নিয়ে যৌগ বানাবে? এটা পারে না। এফেক্টটার নাম কি বলছি? স্টেরিক এফেক্ট। তো তুমি যদি দেখো না 6 হয়েছে বা 6 এর উপরে হয়েছে, তাহলে ওর ফাঁকা ডি অরবিটাল যতই থাক ও কিন্তু আর ইলেকট্রন অন্যের কাছ থেকে নেবে না, তখন সে আবার লুইস অ্যাসিড হবে না। তাহলে লুইস অ্যাসিডের ঝামেলা কিন্তু আছে। তার মানে আন্দাজে স্যার বলেছে ডি অরবিটাল থাকলে লুইস অ্যাসিড বলে দিও, তাও হবে না। যেমন আবার অক্টেট থাকলে লুইস অ্যাসিড হয়, অক্টেটের উপরে চলে গেলে লুইস অ্যাসিড হবে না, তাও না। তার জন্য চাই রিগোরাস প্র্যাকটিস। যত প্রবলেম ধরে ধরে প্র্যাকটিস করব, তত তোমার এফিসিয়েন্সি বাড়বে আর কনফিডেন্সও বাড়বে যে হ্যাঁ এটা লুইস অ্যাসিড হয়, এটা হয় না। তাহলে PCl5 কে লুইস অ্যাসিড বলবো না? বলবো না? হ্যাঁ বলবো। তারপরে যদি কাউকে বলি আচ্ছা চলো তো তাহলে PCl3 কে কি লুইস অ্যাসিড বলবো না? বলবো না। কেন বলবো না? স্টেবল হলে ও ডি অরবিটাল আসে কিনা? ফসফরাস তো ম্যাক্সিমাম 6 অবধি করতে পারে, ওরও প্রয়োজন পড়লেও নিতেই পারবে, এও লুইস অ্যাসিড হবে। আমি উদাহরণে আসবো আস্তে আস্তে। একমাত্র 3টে যে অ্যাসিড বেস আলোচনা করলাম তার মধ্যে লুইস অ্যাসিড একটু ঝামেলা বেশি, কারণ এখানে অনেক ব্যতিক্রম আছে, তা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবার লুইস বেস কাকে বলে বলি। সংজ্ঞাটা কি আরেকবার দেবে? লুইস অ্যাসিড কাকে বলে, তার সংজ্ঞা কি? যারা লোন পেয়ার গ্রহণ করতে পারে। পরীক্ষায় ছোট ছোট সংজ্ঞাও আসতে পারে। লুইস অ্যাসিড কাকে বলে? তুমি বলবে লোন পেয়ার গ্রহণ করলে লুইস অ্যাসিড। তাহলে একই রকম লোন পেয়ার যদি কেউ দান করে তাহলে সে কি হবে? লুইস বেস। খাতায় লিখে ফেলি, যারা লোন পেয়ার, যারা লোন পেয়ার ডোনার, যারা লোন পেয়ার ডোনার। আমি দিয়ে দিই উদাহরণ। লোন পেয়ার ডোনার কারা? অ্যামোনিয়া কাছে লোন পেয়ার আছে। লোন পেয়ার ডোনার বোঝাটা সহজ, লোন পেয়ার থাকলেই হলো ব্যাস। যদি লোন পেয়ার থাকে বা কারো মাথায় যদি নেগেটিভ চার্জ দেখি, চোখ বুজে বলবো ও লুইস বেস হবেই হবে। লোন পেয়ার থাকবে বা তার মাথায় নেগেটিভ চার্জ থাকবে। আমি অনেক উদাহরণ দেব। এক তো অ্যামোনিয়া। অ্যামোনিয়া বলতো লোন পেয়ার আছে না নেই? আছে। যদিও আমি বোকামি করলাম, লোন পেয়ারটা একেই দিলাম, তারপর জিজ্ঞেস করলাম আছে কিনা, তো তোমরা তো সবাই বলবে হ্যাঁ আছেই। আমি লোন পেয়ার কিন্তু আঁকবো না সবসময়, বুঝে নিতে হবে তোমাদেরকে লোন পেয়ার থাকছে কি থাকছে না। তার উপায় আছে, আমি আসি। এবার ধরো যাক আমি জল লিখলাম, কিন্তু মাথায় আমি কিছু দিলাম না কারো মাথায়। বলো তো লোন পেয়ার আছে কিনা? কার মাথায় আছে? অক্সিজেন। কি করে বুঝি কার মাথায় লোন পেয়ার আছে কার মাথায় নেই? বোঝার উপায় ওর ভ্যালেন্স শেলের ইলেকট্রন দেখা। আমি চট করে খানিকটা আইডিয়া দিই, 1 মিনিট লাগবে। বলতো অক্সিজেনের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা। যে যে গ্রুপে থাকে। কেন আমরা পর্যায় সারণী পড়েছি? পর্যায় সারণীতে অক্সিজেন কোন গ্রুপে ছিল? 16। 16 মানে শেষ কক্ষে 6টা। এইভাবে বুঝবো 16 মানে শেষ কক্ষে 6টা। 1 2 3 4 5 6। আচ্ছা জলে অক্সিজেনের পাশে কটা হাইড্রোজেন ছিল? দুটো। তো দুটো হাইড্রোজেন যদি বন্ড করে, একটা হাইড্রোজেন তো একটা ইলেকট্রনের সাথে বন্ড করবে, আরেকটা আরেকটার সাথে। দেখেছো কি আছে? দুটো লোন পেয়ার। তো লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকলে ইলেকট্রন দেবে ও লুইস অ্যাসিড হবে। তাহলে লুইস অ্যাসিড সরি 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 লুইস বেস হবে। বুঝে গেছি। আমি অনেক উদাহরণ দিতে পারি। ধরো কাউকে বললাম PH3। একটু আগে অ্যামোনিয়া দেখেছিলে তোমরা, অ্যামোনিয়া দেখে বলে দিয়েছিলে ও লুইস বেস হচ্ছে।
বলতে পারি PH3 লুইস বেস হবে না হবে না হবে। কি করে বুঝলাম? একটা লোন পেয়ার আছে। তাও বোঝার সহজ উপায়, ও নাইট্রোজেনের ঠিক নিচে অবস্থিত, তাই নাইট্রোজেনের যা বিহেভিয়ার ওরও বিহেভিয়ার তাই হবে। এর মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ারও দিতে পারবে, ও লুইস বেস হবে। বুঝলাম না বুঝলাম? তাহলে লুইস বেস লুইস অ্যাসিড ক্লিয়ার সবার? 1% ও ডাউট আছে? ডাউট থাকবে না, কঠিনও না নিশ্চয়ই। আসো পরে যাব। এইবারে যে থিওরিটা পড়াবো স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, এটা থেকে প্রশ্ন আসবে বোর্ডস এর জন্য। বোর্ডস বলো যেই বলো সব জায়গা থেকে প্রশ্ন আসবে। থিওরিটার নাম কনজুগেট অ্যাসিড বেস থিওরি, বাংলায় লেখা আছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার থিওরি। কনজুগেটের বাংলা হচ্ছে অনুবন্ধী। আমি উদাহরণ দেব এবারে, অনুবন্ধী অ্যাসিড ক্ষার থিওরি কি জিনিস। অনলাইন তোমরা যারা আছো দু একজন একটা কথা বলো, বোঝা যাচ্ছে কিনা? এখানে যেহেতু আমি নোটপ্যাড অন করেছি তো অনলাইনে কে আছো কিছুই বুঝতে পারছি না, ওরা আদৌ আছো কিনা তাও জানি না। কথা বলবে তাহলে বুঝবো। আচ্ছা এবার কনজুগেট অ্যাসিড বেস থিওরিতে যাই। এখানে বলা আছে, ধরা যাক আমি HCl এর কথা বলি। HCl অ্যাসিড না বেস? কার নিয়মে অ্যাসিড? দুজনের নিয়মে। লাউরি ব্রনস্টেডের নিয়মে অ্যাসিড, আবার আর্হিনিয়াসের নিয়মে অ্যাসিড। আচ্ছা আমি ধরে নিলাম এটা ব্রনস্টেড অ্যাসিড। তো যদি ব্রনস্টেড অ্যাসিড হয় ও H+ ছাড়বে না নেবে? ছাড়বে। আমি একটা ইকুয়েশন বানাই, ও H+ ছাড়লো, ছেড়ে Cl- দিল। এবার ব্রনস্টেড বলছে কি, যদি কোনো বস্তু H+ ছাড়ার ক্ষমতা রাখে তাহলে H+ ছাড়ার পর যেটা তৈরি করবে সে H+ নেয়ার ক্ষমতা রাখবে। ভালো করে বুঝবো কি বলছি, বলো তো কি বললাম? একটাই লাইন বললাম, যে H+ ছাড়ার ক্ষমতা রাখে, ছাড়ার পর যেটাকে তৈরি করবে সে আবার H+ নেয়ার ক্ষমতা রাখবে। কথাটা বুঝলাম? যেমন সবাই জানে H+ আর Cl- কে জুড়ে দিলে নিশ্চয়ই HCl হয়। তাই লাউরি ব্রনস্টেড বলছে এটাকে যদি আমরা অ্যাসিড বলি, অ্যাসিড H+ ছাড়লে যেটা বানাবে সেটা বেস হতে বাধ্য। বুঝেছি? ওই বেসটাকে ওরা নাম দিয়েছে কনজুগেট বেস। কনজুগেট মানে ভয় না, যার কাছ থেকে এসেছে তার অনুবন্ধী ক্ষার। আমি যদি কাউকে জিজ্ঞেস করি Cl- কার কনজুগেট বেস, তোমাকে বলতে হবে HCl এর কনজুগেট বেস। মানে ওর সাথে কোন অ্যাসিডের রিলেশন আছে, কোন অ্যাসিড থেকে ও তৈরি, তার কনজুগেট বেস বলতে হয়। সবসময় অ্যাসিড থেকে আসবে। আমি আরো উদাহরণ দিতে পারি। ধরা যাক H2SO4 নিলাম, নিয়ে বললাম তুমি একটা H+ ছাড়ো, ছাড়লেও কি বানাবে দেখো তো? HSO4- যে H+ ছাড়লো তাকে নাম দিলাম অ্যাসিড, ছাড়ার পর যেটা বানালো তাকে নাম দিলাম কনজুগেট বেস। এত সোজা কনজুগেট অ্যাসিড বেস থিওরি। থিওরিতে যদিও যাইনি, শুধু বেস জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। তোমরা কি কনজুগেট বেস বুঝে গেলে না? এবার আমি একটা অ্যাসিড লিখবো, তার কনজুগেট বেস তোমরা বলবে। রেডি সবাই? রেডি। আমি এবারে বললাম নাইট্রিক অ্যাসিড, এর কনজুগেট বেস বলে দেখাও। NO3-। তাহলে ভাবো এর কনজুগেট বেস NO3-। শুধুমাত্র কি করলাম আমরা, একটা হাইড্রোজেন তাড়িয়ে দিলাম, তাতে যা আয়ন পেলাম সেটাই কনজুগেট বেস। সোজা। এবার একটু কঠিনে তো যাবই, এত সোজা হবে না সবসময়। আচ্ছা একটু কঠিনে যাব। এবারে আমরা H3PO4 এ গেলাম, এর কনজুগেট বেস চাই। একটাই হাইড্রোজেন আদান প্রদান হবে কনজুগেট বেস বলার সময়, H2PO4-। একটা হাইড্রোজেনকে কমিয়ে দিলাম, সেই জন্য একটা চার্জ। চন্দ্রবাবু তুমি বুঝেছো? এবারে যদি বলি না ঠিক আছে আমাকে বলো HPO4-, এর কনজুগেট বেস। ভেরি গুড, PO4-। ওই যে মাথায় কি ঢুকছে, একটা হাইড্রোজেনকে ছাড়বো। বুঝে গেছি। চলো নেক্সট আসি। আমি কাউকে বললাম ঠিক আছে এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, এর কনজুগেট বেস CH3COO-। তবে হ্যাঁ এটার ক্ষেত্রে একটু সাবধান, তোমরা বুঝতে হবে তোমাদেরকে এই হাইড্রোজেন ছাড়বো নাকি এই হাইড্রোজেন ছাড়বো। অ্যাসিটিক অ্যাসিডে কোন হাইড্রোজেন ছাড়ে ওরা? লাস্টেরটা, যেটা ফনের সাথে যুক্ত। বলেছি বারে বারে, কনসেপ্ট দেওয়ার চেষ্টা করে গেছিলাম শুরু থেকেই, যেটা ফনের সাথে যুক্ত সেই হাইড্রোজেনটাই H+ হিসেবে ছাড়ে। তাহলে এর কনজুগেট বেস অ্যানসার কি? CH3COO-। তাহলে কনজুগেট বেস কি বুঝে গেছি। একই রকম কনজুগেট অ্যাসিডও হয়। কিরকম কনজুগেট অ্যাসিড? চলে এসো। ধরা যাক আমি অ্যামোনিয়াতে গেলাম, অ্যামোনিয়াকে বললাম তুমি H+ নাও,
আচ্ছা বুঝতে হবে অ্যামোনিয়াকে বললেই হলো ওকে H+ নেবে না নেবে না? বুঝি অ্যামোনিয়া H+ নিতে পারবে, ওর ক্ষমতা আছে না ক্ষমতা নেই? ক্ষমতা আছে। কি করে বুঝলাম ক্ষমতা আছে? কারণ কি ওর লোন পেয়ার আছে। অ্যান্সার হবে লোন পেয়ার আছে। অ্যামোনিয়া তার লোন পেয়ার H+ কে দেবে, দিয়ে তাদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। অ্যামোনিয়া H+ নিলে বানায় NH4+। এবার ভাবো ব্রনস্টেড এর কথায় আসি। যে H+ নেয় সে কি? যে H+ নেয় সে কি? বেস। যখনই তুমি অ্যামোনিয়াকে দেখলে ও H+ নিল তাহলে ও বেস। নিয়ে যেটা বানাবে সেটা অবভিয়াসলি কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড এত সোজা বোঝা। বেস দেখলাম তাকে H+ দেয়ালাম, যেটা বানাবো সেটা কনজুগেট বেস। আচ্ছা আবার আমি যদি উল্টো রিঅ্যাকশন করি, মনে করা যাক অ্যামোনিয়া থেকে আমি NH2- এ গেলাম। ভাবো তো এবার কি ঘটনা ঘটালাম? এই রিঅ্যাকশনে কে অ্যাসিড, এই রিঅ্যাকশনে কে অ্যাসিড? অ্যামোনিয়া। অথচ এই রিঅ্যাকশনে অ্যামোনিয়া ছিল বেস, এই রিঅ্যাকশনে অ্যামোনিয়া অ্যাসিড। তো অ্যামোনিয়াকে যদি অ্যাসিড বলি NH2- কে কি জিজ্ঞেস বলবো? কনজুগেট বেস। তার মানে কনজুগেট অ্যাসিড বেস কিন্তু রিলেটিভ। অ্যামোনিয়া কখনো বেস হিসেবে কাজ করলো, অ্যামোনিয়াই কখনো অ্যাসিড হিসেবে কাজ করলো, শুধু দেখতে হয় H+ ছেড়েছে না নিয়েছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হচ্ছে কি? ধরা যাক আমি কাউকে বললাম PH2- আর PH3, বলতে পারবে কে কি? এই পেয়ারের মধ্যে কে কি? PH3- হলো অ্যাসিড আর PH2- হলো কনজুগেট বেস। বুঝে গেছি না? আচ্ছা এবার আমি পেয়ারটা স্লাইড চেঞ্জ করি। আমি এবারে বললাম PH2- স্ল্যাশ PH2-। এই পেয়ারের মধ্যে কে কি? PH2- হচ্ছে অ্যাসিড আর PH- হচ্ছে ওর কনজুগেট বেস। বলার সময় কনজুগেট কথাটা ব্যবহার করব। বুঝলাম? তাহলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার এটা এতটাই সোজা। বুঝে নিতে হয়, তুমি শুধু চোখ কান খোলা রাখবে, দেখবে H+ টা ছেড়েছে কে? সে হচ্ছে অ্যাসিড। মাথায় রাখবে H+ ছেড়েছে কে? সে অ্যাসিড। আর যে H+ নেবে অবভিয়াসলি সে বেস। এইভাবে বুঝতে হবে। আর অ্যাসিড যখনই H+ ছাড়বে অটোমেটিক্যালি আরেকটা যেটা তৈরি হবে ওটা কনজুগেট বেস। এবারে থিওরিতে আসি। কনজুগেট অ্যাসিড বেসের একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে দেখো, একটা লাইন আমরা লিখবো এখানে। দেখো, a strong acid has weak conjugate base and vice versa. কথাটা আমি লিখছি, আমি কি লিখছি শুনে নাও। a strong acid has, এই থিওরি ভীষণ ইম্পর্টেন্ট। a strong acid has weak conjugate base and vice versa. এটা অর্গানিকে কাজে লাগবে। VICE খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এর মানেটা বোঝাবো আমরা। A strong acid has weak conjugate base and vice versa. এর মানে বুঝি, বাংলা মানে বুঝি। যে অ্যাসিড শক্তিশালী হবে তার কনজুগেট বেস হবে দুর্বল, আর বেস যদি শক্তিশালী হয় তার কনজুগেট অ্যাসিড হবে, কি বললাম গো? উল্টোটা হবে। অ্যাসিড যদি শক্তিশালী হয় বেস হবে দুর্বল, আর বেস যদি দুর্বল হয় অ্যাসিড হবে শক্তিশালী। চলো উদাহরণে আসি। ধরা যাক আমি দুটো উদাহরণ দেব। একটা ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোটাও সত্যি। এখানে কি বলেছি? অ্যাসিড যদি স্ট্রং হয় তাহলে কনজুগেট বেস হবে দুর্বল, তাহলে উল্টোটাও সত্যি। এবার উল্টোটা নিজে সাজাও। অ্যাসিড যদি দুর্বল হয় কনজুগেট বেস হবে শক্তিশালী। আমি 1 মিনিট আসছি।
এসিটা কি চালাবে একটু গরম লাগলে? চালাও এসিটা। গরম লাগছে না একটু? এসি কি চললো? হ্যাঁ চললো। টাকা অ্যাটেনশন দাও। আচ্ছা আমি দুটো অ্যাসিডের কথা বলি, HCl আর এই কথা না অ্যাসিটিক অ্যাসিড। বলো তো এই অ্যাসিড আর এই অ্যাসিড এদের দুজনের মধ্যে কোনটা তুলনামূলক শক্তিশালী অ্যাসিড? HCl। ঠিক সবাই জানে HCl ইনঅর্গানিক অ্যাসিড, এটা অর্গানিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডটা সবসময়ের জন্য সমস্ত ইনঅর্গানিক অ্যাসিডের থেকে দুর্বল হয়। এবার আমি উল্টো প্রশ্ন করব, Cl মাইনাস আর এখান থেকে CH3COO-। এবারে বোঝো এটাও কনজুগেট বেস, এটাও কনজুগেট বেস। যদি জিজ্ঞেস করি স্ট্রং কনজুগেট বেস কে, এটা এটার থেকে স্ট্রং কনজুগেট বেস। এটাই ওই থিওরিতে বলা। তুমি সবসময় দেখে নেবে অ্যাসিড কে শক্তিশালী, যে অ্যাসিড শক্তিশালী তার কনজুগেট বেস দুর্বল, যে অ্যাসিড দুর্বল তার কনজুগেট বেস শক্তিশালী। সোজা না করেই বলো এবার, এইটি থিওরিতে বলা। বেসের ক্ষেত্রেও সেম থিওরি খাটবে। বেস যদি শক্তিশালী হয় তাহলে ওর কনজুগেট বেস হবে দুর্বল। ছাড়ি নেক্সট থিওরিতে আসি। আসবে বলতে গেলে দু একবার এরকম হতেই পারে। চলো নেক্সট। টিচারকে ক্রিটিসাইজ করা, তোমরা যখন টিচার হবে তোমার ছাত্র এরকম করবে, যে যেমন করে সেরকম ফল পায়। নেক্সট। আচ্ছা এই তিনটে থিওরি ভালো করে শুনে নাও। এই তিনটে থিওরি লাস্ট যেটুকু অবধি পড়লাম এইটুকু অবধি তোমাদের বইতে আছে। বোর্ডসের জন্য এইটুকু লাগবে। এখন আমি দু তিনটে কথা বলবো যেটা অ্যাজ সাচ বোর্ডসে নেই কিন্তু এন্ট্রান্সের জন্য লাগবে। তোমরা এই থিওরিটা পাশে লিখে নাও, এটা ফর এন্ট্রান্সের জন্য। যদি কারো মনে হয় আমি তো এন্ট্রান্স দেবো না, সে ছাড়তে পারে। কিন্তু এত সোজা দেখবে ছাড়তে ইচ্ছে করবে না, এত সোজা এত সুন্দর ছাড়তে ইচ্ছে করবেই না। নাম হচ্ছে লাক্স ফ্লাড কনসেপ্ট। কনসেপ্টটা এরকম, এরা বলছে লাক্স ফ্লাড কনসেপ্ট, এরা বলছে যারা এই ভালো করে শোনো, যারা অক্সাইড আয়ন ডোনার, এই ডোনার মানে তো বলেইছি দাতা, যারা অক্সাইড আয়ন দান করে তাদেরকে এই কনসেপ্টে বলা হয় বেস। আর যারা অক্সাইড আয়ন অ্যাকসেপ্টর তাদেরকে বলা হয় অ্যাসিড। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, দেখবে সোজা লাগবে। হ্যাঁ বলো লাক্স ফ্লাডের কনসেপ্টে অ্যাসিড কে বেস কে? অক্সাইড আয়ন যারা দান করবে তারা বেস, যারা গ্রহণ করবে অনেকটা লুইসের মতো। লুইসে যেমন লোন পেয়ার দান করলে কোনা লুইসের মতো না, লুইসের উল্টো। অক্সাইড আয়ন দান করলে বেস বলবো, অক্সাইড আয়ন গ্রহণ করলে অ্যাসিড বলবো। একটা রিঅ্যাকশন লিখছি, তোমরা লেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে সিলিকার বিক্রিয়া করো, করে ক্যালসিয়াম সিলিকেট বানাও। ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকা মিলে ক্যালসিয়াম সিলিকেট। এবার বিক্রিয়াটা অবজার্ভ করি ভালো করে, বলতে পারি ক্যালসিয়াম সিলিকেট যদি বিয়োজিত হয় কি কি আয়ন তৈরি করবে? ক্যালসিয়াম সিলিকেট বিয়োজিত হলে গেস, ক্যালসিয়াম 2+ দেবে আর সিলিকেট SiO3 2- দেবে। ঠিক না ভুল? এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এবার ভাবো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম 2+ বানাতে গেলে ওকে কোন আয়ন ছাড়তে হবে? নিশ্চয়ই O2- ছাড়তে হবে। O2- কেই বলি অক্সাইড, আমরা এটাকে বলবো অক্সাইড আয়ন টোনার। লাক্স ফ্লাডের নিয়মে একে বলা হবে বেস। এবং তুমি দেখবে আর্হেনিয়াসের নিয়মেও এটা বেসই ছিল। আমি আজকে শুরুতে দেখিয়েছিলাম ক্যালসিয়াম অক্সাইডকে যদি জলে ফেলা হয় ও কি যেন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেয় যে কিনা OH- ছাড়তে পারে। ও আর্হেনিয়াসের নিয়মে ছিল বেস, লাক্স ফ্লাডের নিয়মে ও বেস। কিন্তু সিলিকাটা যদি দিয়ে পরীক্ষায় প্রশ্ন করে এটা অ্যাসিড না বেস, ছাত্রদের একটু অসুবিধাই হয়। কারণ সিলিকার মধ্যে না OH- ছাড়ার কোনো টেন্ডেন্সি আছে, বা সরি H+ ছাড়ার কোনো টেন্ডেন্সি আছে। অথচ সিলিকা যদি ক্যালসিয়াম সিলিকেট আয়ন বানায়, বলতো কোন আয়ন গ্রহণ করলো? O2- আয়ন গ্রহণ করলো। তাহলে যে অক্সাইড আয়ন গ্রহণ করে লাক্স ফ্লাডটাকে অ্যাসিড বলে,
আমরা এটাকে অ্যাসিড বলবো। এত সোজা থিওরি, ছাড়া উচিত না উচিত না? উচিত না। আরেকবার রিপিট, লাফকার্ডের নিয়মে বেস কে অ্যাসিড কে? বেস হচ্ছে অক্সাইড আয়ন ডোনার, তারা বেস। আর অ্যাসিড কে? যারা অক্সাইড আয়ন গ্রহণ করে। ছেড়ে দিলাম, ছোট ছোট প্রশ্ন আসে এখান থেকে, কঠিন কিছু আসবে না। নেক্সট হচ্ছে সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। যদিও এটা বইতে নেই, আমি স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম, এটা পড়তেই হবে, ছাড়াছাড়ি কোনো জায়গায় নেই এটা। সলভেন্ট সিস্টেম কনসেপ্ট। আচ্ছা, কনসেপ্টটা কি সবাই লিখেছো? খুব মজা পাবে এটা পড়ে। আমরা আজকে শুরুতে HCl কে অ্যাসিড বলেছিলাম, কারণ কি HCl জলের মধ্যে দিলে হাইড্রোনিয়াম আয়ন হয়, তাই না? আর Cl মাইনাস ব্র্যাকেটে অ্যাকুয়াস হয়। এই তো দেখা গেছে কি জানো, পৃথিবীতে সায়েন্টিস্টরা যত অ্যাসিড বানায় জল হিসেবে জলই ব্যবহার করে, সরি জল হিসেবে না, সলভেন্ট হিসেবে। কারণ জল, জল মানে তো জল, সলভেন্ট জল ছাড়া অনেক কিছু হতে পারে। সলভেন্ট বলতো কি জিনিস? সলভেন্টের বাংলা হচ্ছে দ্রাবক। তার মানে সলভেন্ট হচ্ছে একটা মিডিয়াম, যে মিডিয়ামে কোনো বস্তুকে দিয়ে দ্রবীভূত করে একটা দ্রবণ বানানো হয়, সেটাকে বলছি সলভেন্ট। তো জল ছাড়াও পৃথিবীতে আরো সলভেন্ট আছে। আমরা ম্যাক্সিমাম কেসে 99.99% কেসে সলভেন্ট হিসেবে জলই ব্যবহার হয়, কিন্তু এক দুটো কেসে সলভেন্ট ছাড়া অন্য কিছু ব্যবহার হয়। সেই কনসেপ্টটা তোমাদেরকে শেখাবো যে সলভেন্ট সিস্টেমে অ্যাসিড বেসের ডেফিনেশন। তার আগে তোমরা একটা বিক্রিয়া লেখো, এই বিক্রিয়াটাকে বোঝাই, তারপরে যাবো থিওরি। দেখো এই বিক্রিয়াটা লেখো। এই বিক্রিয়াটাকে বলে জলের অটো আয়নাইজেশন বা সেলফ প্রোটোলাইসিস। সেলফ প্রোটোলাইসিস, অটো আয়নাইজেশন, প্রোটোলাইসিস মানেটা বোঝাই। দেখো রিঅ্যাকশনটা কি করেছি আমি, দুটো জল নিয়েছি, একজন H+ দিয়েছে, আরেকজন H+ নিয়েছে, ওই জন্য বলেছি সেলফ আয়নাইজেশন, নিজেই নিজেকে আয়নাইজ করে। যে কোনো সলভেন্ট যারা কিনা প্রোটিক পোলার, আমি একটা নতুন টার্ম উচ্চারণ করলাম, টার্মটা হচ্ছে প্রোটিক পোলার। জানো প্রোটিক কথাটার মানে কি? প্রত্যেকটা কথা মানে বুঝতে হবে। প্রোটিক মানে যারা প্রোটন দান করতে পারে, পোলার মানে যার দ্বিমেরু ভ্রামক আছে। কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছিলাম ডাইপোল মোমেন্ট, মনে পড়ে? জলে ডাইপোল মোমেন্ট আছে, তাই জল পোলার। জল H+ দিতে পারে, তাই জল প্রোটিক পোলার। কাকে বলে প্রোটিক পোলার বলো? যারা H+ দিতে পারে তারা প্রোটিক পোলার। পৃথিবীতে যত প্রোটিক পোলার সলভেন্ট আছে তারা সবাই নিজেকে এভাবে আয়নাইজ করে। একজন H+ দেয়, আরেকজন H+ নেয়। তুমি জানবে জলের কিন্তু লোন পেয়ার আছে না? তো ও তো H+ কে গ্রহণ করতেই পারে। ওই জন্য জল এরকম সেলফ আয়নাইজেশন করে একটা হাইড্রোনিয়াম আয়ন বানায় আর একটা হাইড্রক্সিল আয়ন বানায়। বোঝা গেল? শুধু জল না, আমি আরেকটা এক্সাম্পল দিই, চলো লিকুইড অ্যামোনিয়া। আমি আরেকটা এক্সাম্পলে আসি, লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়ারও বিক্রিয়া আছে একটা। আচ্ছা মনে মনে ভাবি, মনে মনে ভাবো, একটা অ্যামোনিয়া H+ ছাড়লো, আরেকটা অ্যামোনিয়া সেই H+ গ্রহণ করলো, ডানে গিয়ে কোন কোন আয়ন পাবো বলো দেখি? NH4 প্লাস প্লাস NH2 মাইনাস। তাহলে দেখো অ্যামোনিয়ার প্রোটোলাইসিসে NH4 প্লাস হবে, NH2 মাইনাস হবে। কোনো ডাউট? এই দুটো দিয়েই আমি বোঝাই। এবার অ্যাসিড বেস কাকে বলে? ধরা যাক তুমি জলে একটা বস্তু অ্যাড করলে Cl-। এখন বুঝতে হবে এই বস্তুটা জলে গিয়ে ক্যাটায়নের গাঢ়ত্ব বাড়াবে নাকি অ্যানায়নের গাঢ়ত্ব বাড়াবে। নিজেরাই বোঝো, H+ কে জলে ফেললে ও ক্যাটায়নের গাঢ়ত্ব বৃদ্ধি করবে না অ্যানায়নের গাঢ়ত্ব বৃদ্ধি করবে? ক্যাটায়ন। কি করে বুঝলাম? H+ দেবে, H+ টা জলের সাথে হাইড্রোনিয়াম বানাবে, অর্থাৎ এই আয়নের গাঢ়ত্ব বাড়াবে। এবার সলভেন্ট সিস্টেমে অ্যাসিড বেসের ডেফিনিশন শোনো। ওরা বলছে কোনো একটা বস্তুকে জলে দিলে, জলে না সলভেন্টে দিলে, যদি ও ক্যাটায়নের গাঢ়ত্ব বাড়ায় তবে ও অ্যাসিড, যদি ও অ্যানায়নের গাঢ়ত্ব বাড়ায় তবে ও বেস। তাহলে সলভেন্ট সিস্টেমের সংজ্ঞা খুব সোজা সংজ্ঞা। কি সংজ্ঞা বলো দেখি? যদি কোনো বস্তু জলে দিলে ক্যাটায়নের গাঢ়ত্ব যদি বাড়ে তবে ও অ্যাসিড, যদি অ্যানায়নের গাঢ়ত্ব বাড়ে তবে ও বেস। বুঝলাম না? বুঝলাম না? 100%। এবার তাকাও, HCl চোখ বন্ধ করে বলো, জলে ফেললে কার গাঢ়ত্ব বাড়াবে? হাইড্রোনিয়াম আয়ন ও অ্যাসিড। আমি H2SO4 এ যাই, H2SO4 জলে দিলে কি হবে? আবার হাইড্রোনিয়াম আয়ন বাড়াবে, তাই ও বেস, ও সরি অ্যাসিড। কিন্তু আমি যদি
সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলে ফেলি ও কোন আয়নের গাঢ়ত্ব বাড়ায় which মাইনাস তাহলে কি বলবো বেস এবার ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং কি এরা তিনজন জলের মধ্যে অ্যাসিড ফাইন HCl কে আমি অ্যামোনিয়া দ্রবণে ফেললাম তাতে কি NH4 বা NH2 কারো গাঢ়ত্ব বাড়ে বা কমে কিছু হয় না কারণ ও তো H+ দেয় Cl- দেয় কিন্তু NH2- দেয় কি তাহলে HCl অ্যামোনিয়াতে না অ্যাসিড হবে না বেস হবে এটাই মজা তাহলে HCl অ্যাসিড কখন যখন সলভেন্ট ওয়াটার এসি কি বন্ধ করে দিলে আচ্ছা ঠিক আছে থাক বারবার চালাতে হবে না ছেড়ে দাও শোনো আমি HCl কে এবার অ্যামোনিয়ার মধ্যে ফেললাম তুমি ভাবো HCl তো ডিসোসিয়েট করলে H+ আর Cl- দেবে তাতে কি এই অ্যানায়নটার গাঢ়ত্ব বাড়ে বা কমে কিছু হয় বেস হিসেবে কাজ করতে পারবে না H+ দিচ্ছে তাতে NH4+ এর যায় আসে না ও অ্যাসিডও হবে না বেসও হবে না অথচ আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়া দ্রবণে ফেলি ভালো করে বুঝে নেবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে কোন দ্রবণে ফেলছি অ্যামোনিয়াতে ফেলছি তাতে বলো অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কি কি দিচ্ছে অ্যামোনিয়াম প্লাস Cl4 Cl- তাতে এই ক্যাটায়নের গাঢ়ত্ব বাড়ছে কি কমছে না তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াতে তীব্র অ্যাসিড অথচ তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে ফেললে এটার গাঢ়ত্ব বাড়বে না এটার গাঢ়ত্ব বাড়বে না অ্যামোনিয়াম ক্লোরাইড জলে কোনো অ্যাসিড বেস হিসেবে বিহেভিয়ার দেখাবে না তার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড কিনে যদি আজকে গিয়ে বাড়িতে জলের মধ্যে ফেলে খেয়ে নাও তোমার কোনো ক্ষতি হবে না কেন জানো কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ হিসেবে জলে তার বিহেভিয়ার দেখাবে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়াতে ফেলে খেয়ে নাও তোমার ভীষণ শরীর খারাপ করবে কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াতে তীব্র অ্যাসিড মাথায় ঢুকছে ভাবো অ্যামোনিয়াম ক্লোরাইডই খাচ্ছি একবার জলে মিশিয়ে খাচ্ছি কিছু হলো না ওটাকে অ্যামোনিয়াতে মিশিয়ে খাচ্ছি তোমার শরীর খারাপ হবে কনসেপ্টটা কি তাহলে সবই কনসেপ্ট সলভেন্টের কনসেপ্ট সলভেন্ট হ্যাঁ না খেতে কাউকে আমি বলছি না সর্বনাশ তোমরা কি সিরিয়াস ধরে নিলে স্যার খেতে বলছে সংজ্ঞাটা ওরকম কিছু নেই বলবে যে কোন সিস্টেমকে বা কম্পাউন্ডসকে যদি সলভেন্টে দিই তাতে যদি ক্যাটায়নের গাঢ়ত্ব বাড়ে ও অ্যাসিড যদি অ্যানায়নের গাঢ়ত্ব বাড়ে তবেও বেস উদাহরণ রাখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড উদাহরণ নিতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে ফেললাম বলো অ্যাসিড হবে না বেস হবে কিছুই হবে না অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়াতে ফেললাম অ্যাসিড হয়ে যাবে মাথায় ঢুকেছে আরেকটা লবণের কথা বলি পটাশিয়ামের একটা সল্ট KNH2 ওকে জলে ফেলতে চাই ফেলি জলে ফেলছি ওকে জলে ফেললে কিছু হবে না
কিন্তু একে যদি লিকুইড অ্যামোনিয়াতে ফেলি তাহলে বেস হবে। সলভেন্ট সিস্টেম বুঝে গেছি। আরো যে একটা সলভেন্ট আছে বলতে পারি, যদি কঠিন না লাগে তো বলবো। বলি, সলভেন্ট আরো হয় লিকুইড সালফার ডাইঅক্সাইড। এবার লিকুইড সালফার ডাইঅক্সাইড সেলফ প্রোটোলাইসিস কি করে করে? ওকে সেলফ প্রোটোলাইসিস বলা যাবে না, কারণ ওর কাছে প্রোটন নেই। ও কি করে? অক্সাইড আয়ন দেয়া নেয়া করে। দেখো কি করবে, একজন অক্সাইড আয়ন ছাড়লো, আরেকজন নিল, যে নিল সে হয়ে গেল SO3 2 আর যে ছাড়লো সে হলো SO2 এবারে আমি করলাম কি, এইরকম একটা সল্ট K2SO3 পটাশিয়াম সালফাইড দিলাম লিকুইড সালফার ডাইঅক্সাইড। বলতো অ্যাসিড হবে না বেস হবে? ভালো করে ভেবে চিন্তে, বেস হবে। কেন বেস? ও তো আয়ন তৈরি করবে SO3 2 বেস হবে, কারণ অ্যানায়নের গাঢ়ত্ব বাড়িয়েছে। এই হচ্ছে অ্যাসিড বেসের সংজ্ঞা। অথচ এই জিনিসটাকে তুমি জলে দাও, ও তীব্র অ্যাসিডও হবে না, তীব্র বেসও হবে না। যদি আমরা নেক্সট ক্লাসে যখন লবণের আর্দ্র বিশ্লেষণ পড়াবো, দেখাবো যে তীব্র অ্যাসিড বেস না হলেও কিছু না কিছু পিএইচ এর চেঞ্জ হবে, সেটা আমরা পরে শেখাবো। পিএইচ যেদিন পড়বো সেদিন আমরা ওই আলোচনাগুলো করবো। তাহলে আজকে প্রথম থেকে একটু সামারি করি, অ্যাসিড বেস কার কার নিয়ম পর্যন্ত শিখলাম। প্রথম লাউরি ব্রনস্টেড, তারপর আর্লেনিয়াস, তারপর লুইস, তারপর কনজুগেট অ্যাসিড বেস থিওরি, তারপর সলভেন্ট সিস্টেম কনসেপ্ট, তার আগে একটা মিস করে গেলে লাক্স প্লাট। লাক্স প্লাট সব মনে আছে? পরিষ্কার একদম। নেক্সট লাস্ট কনসেপ্ট, লাস্ট কনসেপ্ট, লাস্ট কনসেপ্ট হচ্ছে উসানোভিচ। উসানোভিচ নামটা যত কঠিন, একজন রাশিয়ান, নাম যত কঠিন এর থিওরি ততটাই সোজা। তোমরা দেখলেই বুঝবে। উসানোভিচকে এক্সটেনশন করে করে আমরা নতুন একটা থিওরিতে যাব, সেটা হচ্ছে স্যাপ প্রিন্সিপাল। স্যাপ প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। স্টার যদি আমি ইনফিনিটি দিলাম এখানে, কবে বলেছিলাম? আগে পি ব্লক এস ব্লক, ঠিক আছে, এখানে আবার একটু বলবো। আগে উসানোভিচে আসি। আচ্ছা, উসানোভিচ বলছে কি, এনি ক্যাটায়ন, এনি ক্যাটায়ন, বলে দাও চোখ বুঝে আসি, এনি অ্যানায়ন বেস। এর চেয়ে সোজা ডেফিনেশন আছে পৃথিবীতে? ক্যাটায়নকে দেখলে চোখ বন্ধ করে অ্যাসিড বলে দিও, অ্যানায়নকে দেখলে চোখ বন্ধ করে বেস বলে দিও। আমি উদাহরণে আসি। সব থেকে সোজা ক্যাটায়ন H+, সব থেকে সহজ অ্যানায়ন H-। তাহলে H+ কে আমরা অ্যাসিড বলবো না বেস বলবো? উসানোভিচের নিয়মে ক্যাটায়ন মানে অ্যাসিড, অ্যানায়ন মানে বেস। আরো দু চারটা ক্যাটায়ন তোমরাই উদাহরণ দাও। কারা কারা ক্যাটায়ন? সোডিয়াম প্লাস হবে না, Fe2+ হবে না, ক্যালসিয়াম 2+, আর বলি না, সবাই অ্যাসিড। এবং লুইসের নিয়মে এই কথা সত্যি। দেখবে যারা ক্যাটায়ন তারা তো অন্যের কাছ থেকে লোন পেয়ার নিতেই পারে, তো যারা লোন পেয়ার নেয় তারা কি লুইসের নিয়মে অ্যাসিড। তাহলে লুইসের নিয়মে ওরা অ্যাসিড, উসানোভিচের নিয়মে ওরা অ্যাসিড। অ্যানায়নও তাই। ধরো আমি বললাম Cl-, আজ কিন্তু দেখেছো Cl- যেন কার কনজুগেট বেস? HCl এর। আবার উল্টো করে বলি, আমি বলেছিলাম যার লোন পেয়ার আছে অথবা যার মাথায় নেগেটিভ চার্জ আছে তারা সেটা দিতে পারে না? পারে না? পারে। তো যারা লোন পেয়ার দিতে পারে তারাও না লুইস বেস, এটা উসানোভিচের নিয়মে বেস। বুঝলাম? তাহলে অ্যাসিড কারা বেস কারা উসানোভিচের নিয়মে? হ্যাঁ, অ্যাসিড কারা? যারা ক্যাটায়ন তারা অ্যাসিড, বেস কারা? যারা অ্যানায়ন তারা বেস। ছেড়ে দিলাম। এবার ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে দু চারটা উদাহরণ দিই। আমি এখানে আরো দু একটা ক্যাটায়ন লিখি, সিলভার প্লাস, এখানে অ্যানায়ন আরো দু চারটা লিখি I-। এই কথা না, কথা এত কথা। এবার স্যাপ প্রিন্সিপালে কি বলা আছে? আমরা কেমিক্যাল বন্ডিং তো পড়েছিলাম না? ফাজান্সের রুল মনে আছে? ফাজান্স বলতো কি ছিল ফাজান্সের রুলে? যে ক্যাটায়নরা সাইজে ছোট, যাদের চার্জ ডেনসিটি বেশি, তারা অন্যকে বেশি করে পোলারাইজ করে, মনে আছে? স্যাপ প্রিন্সিপালে ওদেরকে বলা হয় হার্ড বেস, সরি সরি হার্ড অ্যাসিড। উল্টোটা যারা আকারে বড়, চার্জ ডেনসিটি কম, তাদেরকে বলে সফট অ্যাসিড। তোমরা এই দুটো কথা একটু খেয়াল করো, খাতায় নোট করো, হার্ড অ্যাসিড আর সফট অ্যাসিড। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।
এর একটা লিস্ট আমি তোমাদের করে দিয়ে দেবো যে কারা কারা হার্ডের দলে পড়ে, কারা সফটের দলে পড়ে। বেসিক্যালি ছোট সাইজ দেখলে হার্ড বলবো, বড় সাইজ দেখলে সফট বলবো। আমি উদাহরণ রেখেছি এখানে, H প্লাস বলো, সোডিয়াম প্লাস বলো, আকারে ছোট, এই দুটোকে ফেলবো হার্ডের দলে। সিলভার বলো, গোল্ড বলো, সোনা, সিলভার, গোল্ড, এরা আকারে অনেক বড় বড়, এদেরকে স্যাপ প্রিন্সিপালে বলা হবে সফট অ্যাসিড। ব্যাস এইটুকুই শেখো, খুব ডিটেলসে যাবো না আমরা। বলো কোনটা হার্ড কোনটা সফট? যেটা সাইজে ছোট তারা হার্ড, যেটা সাইজে বড় সেটা সফট। অ্যানায়ন এর ক্ষেত্রেও তাই। ধরো আমি অ্যানায়নে আসি, আমি এই অ্যানায়নটার দিকে আসি, আর আরেকটা প্যারালাল কম্পারিজন করি এর সাথে F মাইনাস আর I মাইনাস। বলো তো F মাইনাস সাইজে ছোট না বড়? ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, একে আমরা নাম দেব হার্ড বেস, একে আমরা নাম দেব হার্ড বেস। আর যেটা বড় তার নাম দেয়া হবে সফট বেস। তাহলে এই চারটা, এই আস্তে আসে না, এই চারটা যদি ধরে ফেলতে পারি অনেক সমস্যার সমাধান হবে। আমি প্রবলেম কিরকম আসবে দেখাবো এগুলো থেকে। চারটা নাম কি কি নাম? হার্ড অ্যাসিড, হার্ড বেস, সফট অ্যাসিড, সফট বেস। এবার থিওরিটা কি? আমি যে প্রিন্সিপালের কথা বলেছি প্রিন্সিপালটা শোনো। হার্ড অ্যাসিড প্রেফার হার্ড বেস, সফট অ্যাসিড প্রেফার সফট বেস। মানে যে যেমন সে তেমনকেই প্রেফার করবে, এটা দুনিয়ার নিয়ম, ঠিক না ভুল? যে খারাপ সে খারাপ লোককে পছন্দ করবে, যে ভালো সে ভালো লোককে পছন্দ করবে। এরাও তাই, যে হার্ড সে হার্ডকে প্রেফার করে, যে সফট সে সফটকে প্রেফার করে। প্রশ্ন কিরকম আসতে পারে একটা উদাহরণ নিলাম, তাও ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো AgI আর AgF, কাউকে জিজ্ঞেস করলাম এই দুটোর মধ্যে কোন যৌগ বেশি স্টেবল তোমরা বলো। তুমি তখন দুজনের মধ্যে কম্পেয়ার করবে। AgI অবভিয়াসলি স্টেবল। কেন স্টেবল? দুটোই সাইজে বড়। তুমি দেখেছিলে আজকে আমরা Ag কে হার্ড না সফট বলেছিলাম? সফট। আর I কে কি বলেছিলাম? সফট। ওই জন্য সফট সফট এই কম্বিনেশনটা স্টেবল। এটা স্টেবল বেশি, এটা স্টেবল না। বুঝেছো কিভাবে হার্ড সফট দিয়ে ব্যাখ্যা হয়? তারপর ধরো কাউকে বললাম আচ্ছা অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড আর অ্যালুমিনিয়ামের একটা সালফাইড, আমি বলে দিই অ্যালুমিনিয়ামের সাইজ 3+ তো সাইজ ছোট, এটা হার্ড অ্যাসিড। O2 এরও সাইজ ছোট, এটা হার্ড বেস। H2 তুলনামূলক বড়, এটা সফট বেস। এবার নিজেরাই বুঝো অ্যালুমিনিয়াম যদি হার্ড হয়, অ্যালুমিনিয়াম হার্ড বলেই দিয়েছি, ও H2 কে প্রেফার করবে না O2 কে প্রেফার করবে? O2 কোনটা স্টেবল বেশি বলো? Al2O3, এটা এটার থেকে বেশি স্টেবল যৌগ, স্থায়ী যৌগ বেশি। তাহলে স্যাপ প্রিন্সিপালের গুরুত্ব বোঝা গেল। কম্পাউন্ডস ফর্ম করে স্যাপ প্রিন্সিপাল অনুযায়ী। অ্যাসিড বেস থিওরি টোটালি শেষ। নেক্সট সেকশনে ঢুকি। কটা বাজে? 8 ঘন্টা আছে, ঠিক আছে। নেক্সট সেকশন মানে বুঝে গেছে বা প্রবলেম। একটা পার্ট শেষ হলে আমি তার প্রবলেম করি। এই প্রবলেমগুলো বাড়িতে কিছু প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি আগে চ্যাপ্টারের মতোই, সেটা তোমরা পড়ে কিন্তু বাড়িতে লিখবে। হ্যাঁ, আমার পক্ষে রোজ হয়তো খাতা দেখা সম্ভব হবে না, মাঝে মধ্যে আমি সারপ্রাইজ চেকিং করব, সারপ্রাইজ চেকিং, কিন্তু রোজ আপডেট থাকতে হবে। একদিন হয়তো আমি 8 ঘন্টা নষ্টই করবো শুধু চেকিং এর জন্য, পুরনো ব্যাকডেটেড যা যা আছে সব দেখবো। দেখো প্রথম প্রশ্ন, BF3 এবং NH3 এদের মধ্যে কোনটি লুইস অ্যাসিড এবং কোনটি লুইস বেস? যুক্তি সহ লিখতে বলছি। যুক্তিটা পরে, যুক্তিটা কি লেখা আছে পরে বাড়িতে পড়বো। আপাতত আজকের আলোচনা থেকে অ্যান্সার করো BF3 NH3, BF3 লুইস অ্যাসিড, NH3 লুইস বেস। আচ্ছা যুক্তি না পড়েও নিজের ভাষায় লেখা যাবে না? কি লেখা যাবে? BF3 কেন লুইস অ্যাসিড? কারণ ওর অক্টেট নেই, ওর ফাঁকা অরবিটাল আছে, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, তাই ও লুইস অ্যাসিড। অ্যামোনিয়া কেন লুইস বেস? ওর কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার দিতে পারবে, তাই ও লুইস বেস। ছাড়ি, উত্তর লেখা আছে, পড়ে নিজেরা লিখবে। ছেড়ে দিলাম এটা। দেখো নেক্সট কি প্রশ্ন করছি। নেক্সট প্রশ্ন, জল লুইস অ্যাসিড এবং ক্ষারক হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। জল লুইস অ্যাসিড হিসেবেও কাজ করে, লুইস বেস হিসেবেও কাজ করে, তার ব্যাখ্যা আমি আসি একটু। জলের ফর্মুলা আজকেও বললাম, জলের কাছে তো লোন পেয়ার আছে, জানো। কার কাছে লোন পেয়ার আছে? অক্সিজেনের কাছে। তো লোন পেয়ার থাকলে কি হবেই হবে, লুইস বেস হবেই।
তো জল লুইস বেস কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন, জল লুইস অ্যাসিড হিসেবে আবার কি করে কাজ করে? তুমি লক্ষ্য করে দেখেছিলে, আজকে বলেছিলাম জল প্রোটোলাইসিস হয় না, জল কিন্তু বিয়োজিত হয়ে H+ দেয়, হাইড্রোনিয়াম আয়ন দেয়, H+ দেয়, তাই না? তো যে H+ দেয়, H+ এর অন্যের কাছ থেকে লোন পেয়ার নেওয়ার ক্ষমতা আছে, ওই জন্য জল অ্যাসিড হিসেবেও কাজ করে। তাই জল অ্যাসিড বেস দুটো হিসেবেই কাজ করে। এই সংজ্ঞা বা ডিটেইলসটা সুন্দর করে লেখা আছে, নিজেরা পড়ে উত্তরটা সাজিয়ে খাতায় লিখতে। এগুলো সব কিন্তু বোর্ডের জন্য দিচ্ছি। তোমাদের আমি মাঝখানে একটা পরীক্ষা নেবো বলেছিলাম না? কবে নেবো বলেছি কিছু? বলি, আজকে ডেট ঠিক করে নেবো। পড়া ডেটে নেবো না, শিডিউল পড়া যেদিন সেদিন নেবো না, দুপুর কোনো একদিন নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, মঙ্গলবার বুধবার আজকে ক্লাস শেষ হোক, আলোচনা করে ডেট নেবো, ঠিক আছে? নেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন না, পড়া শেষ করি তারপর আলোচনা। দেখো 3 নম্বর প্রশ্ন, H+ আয়ন জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন রূপে অবস্থান করে কেন? দেখি তো কে বলতে পারে, পড়বে না, না পড়ে অ্যান্সার করো। H+ জলীয় মাধ্যমে H3O+ হিসেবে অবস্থান করে কেন? গেস। লোন পেয়ার আছে আর H+ হয়ে যায়, এর জন্য অক্সিজেনের লোন পেয়ার অ্যাট্রাক্ট করে H3O+। একদম, তোমরা শুধু অ্যাডিশনাল দুটো তিনটে লাইন জুড়বে যে জল বিয়োজিত হয়ে H+ দেয়, তো H+ হচ্ছে লুইস অ্যাসিড, কারণ লোন পেয়ার গ্রহণ করার ক্ষমতা আছে, আর জলের কাছে যেহেতু লোন পেয়ার আছে, তাই জল হবে লুইস বেস। এই লোন পেয়ার দেয়, এই লোন পেয়ার গ্রহণ করে নেয়, গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন রূপে অবস্থান। এইটুকু কথা বললেই এনাফ। নেক্সট আসুন, নেক্সট প্রশ্ন, NaOH কে ক্ষার রূপে, ClOH কে অ্যাসিড রূপে গণ্য করা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু বোর্ডে অনেকবার এসেছে, তার জন্যই তোলা। প্রথমে NaOH আসি, NaOH বেস কেন হবে বলো দেখি? OH মাইনাস ছাড়ে, কোন মাধ্যমে ছাড়ে? জলীয় মাধ্যমে। কার নিয়মেও বেস? আরহেনিয়াস। সুন্দর, আরহেনিয়াসের নিয়মেও বেস। কিন্তু মনে রাখবে, এই জিনিসটাকে যদি জলে দাও, এ কিন্তু বিয়োজিত হয়ে Cl+ আর OH মাইনাস মোটেও এভাবে বিয়োজিত হয় না। ও বিয়োজিত হয় ClO মাইনাস আর H+ এ বিয়োজিত হয়। এইটুকু যদি লিখতে পারি, ভাষা ভুলভাল গুলো যায় আসে না। ওরা ইকুয়েশন, যে এক্সামিনার ইকুয়েশন দেখবে, ও যদি দেখে তুমি ClO মাইনাস আর H+ লিখেছো, তারপরে না একটা লাইন লিখবো, কি লিখবো বলো তো? এরপরে এই যেহেতু জলীয় মাধ্যমে বিয়োজিত হয়ে H+ দেয়, OH মাইনাস দেয় না, তাই ও অ্যাসিড। আর ও জলীয় মাধ্যমে বিয়োজিত হয়ে OH মাইনাস দিয়েছিল, তাই ও বেস। তাহলে প্রশ্নটা সোজা না কঠিন? সোজা, সাজিয়ে লেখা উচিত। নেক্সট, এই প্রশ্নটা দিয়েছি শর্টকাট, ছোট ছোট প্রশ্ন হয় সেটার জন্য। এটার উত্তর আমি লিখে দিইনি, বুঝলে? সব উত্তর লিখে দিলে তোমরা বাড়িতে কি করবে? এর উত্তর তোমরা নিজেরা রেডি করবে। কিরকম প্রশ্নটা শোনো, এখানে টোটাল 8খানা যৌগ দেয়া আছে, তাদের মধ্যে কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস বেস সেটা তোমাদেরকে লিখতে হবে। আমি দুই একটা আলোচনা করব, বাকি আলোচনা করব না বাড়ি। প্রথমে আসি সালফার ডাই অক্সাইড। বলতো সালফার ডাই অক্সাইড কি হিসেবে কাজ করতে পারে? লুইস বেস। কেন লুইস বেস? লোন পেয়ার। সালফার ডাই অক্সাইডের লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, ডেফিনেটলি আছে। সালফার ডাই অক্সাইড লোন পেয়ার দিতে পারে। এবং বলি, সালফারে যেন ফাঁকা ডি অরবিটাল আছে না? এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে আমরা বলেছিলাম কোঅর্ডিনেশন নাম্বার এরা 6 পর্যন্ত যেতে পারে। ও কি 6 করে রেখেছে? না, 6 এর কম করে রেখেছে। ও লোন পেয়ার নিতেও পারবে, নিতেও পারবে। লুইস অ্যাসিড বেস সব হবে। বোঝা গেল? পরেরটা আসি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো ডিসকাস করা শেষ। কি লুইস অ্যাসিড? সবাই বলো ও কি? কারণ অ্যালুমিনিয়ামের অক্টেট নেই, সেক্সটেট আছে, লোন পেয়ার নিতে পারবে, তাই লুইস অ্যাসিড। তোমরা কিন্তু খাতায় এইভাবেই লিখবে, তুলবে খাতায় লিখবে। সিও মানে কোবাল্ট, মেটাল 3+। মেটালরা কি হয়? ডিসকাশন শেষ আমাদের। কি হয় মেটালরা? লুইস বেস হয়, অ্যাসিড হয়। মেটাল মানে প্লাসে আছে, ও ইলেকট্রন নেবে, না দেবে? নেবে। নিলে কি হয়? লুইস অ্যাসিড। এ লুইস অ্যাসিড। চলো F মাইনাসে যাই ফটাফট। লুইস বেস, কারণ ইলেকট্রন দিয়ে দেবে। তোমরা কি ঘাবড়াচ্ছ? তো তোমাদের মুখ চোখ দেখে মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছে, বলে না, হা করে কিন্তু কথা বের করে না।
বলতে চায় কথা বের করে না, বললে কি হবে? ভুল হলে হবে। পরেরটা BF3 এবার ফার্স্ট 1 সেকেন্ড অ্যানসার লুইস অ্যাসিড Fe3 প্লাস অ্যাসিড এই তো কনফিডেন্স বেড়েছে NH3 লুইস বেস একটা কোশ্চেন রিপিট করে দিয়েছি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অ্যাসিড বলো সোজা না কঠিন এই যে এগুলো পরীক্ষায় আসবে এর চেয়ে কঠিন পরীক্ষায় আসবে না এগুলোই ঘুরে ফিরে আসবে কে অ্যাসিড কে বেস সালাম নেক্সট খুব ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন এর উত্তর একখানাও লিখিনি ইচ্ছে করে লিখিনি এর উত্তর তোমরা লিখবে বাড়িতে বসে বসে পড়তে দেখাবে আমাকে একটা উদাহরণ দাও যেখানে একটাই পদার্থ অ্যাসিড হিসেবেও কাজ করে বেস হিসেবেও কাজ করে আলোচনা তো করেছি আজকে হ্যাঁ SO2 হবে জল হবে হবে না জল বলেছি আজকে লুইস অ্যাসিড লুইস বেস দুটোই হয় ফাইন 2 নম্বর স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম খুব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তর যদি করে ফেলতে পারো সবাই লাউডি ব্রনস্টেড থেকে একখানাও প্রশ্ন পরীক্ষায় আর আটকাবে না একখানাও আটকাবে না গ্যারান্টি চলো আসি আমি অনেকগুলো অণু এবং আয়ন দিয়েছি তাদেরকে ব্রনস্টেড অ্যাসিড আর ব্রনস্টেড ক্ষার হিসেবে চিহ্নিত করতে বলছি এবং তার সাথে অনুবন্ধী জোড়গুলির সংকেতও লিখতে বলছি সমস্ত কাজ এক প্রশ্ন করে দিয়েছি লাউডি ব্রনস্টেডের অ্যাসিড বেস কারা সেটাও বলবো কনজুগেট অ্যাসিড বেসও বলবো আমি ম্যাক্সিমাম 3টে আলোচনা করব এর বেশি করব না প্রথমটা আসি Cn মাইনাস প্রথম বলো Cn মাইনাসের পক্ষে H+ দেয়া সম্ভব কেন না আর H+ নেই যার H+ নাই সে H+ দেবে কোথা থেকে তাহলে ওর পক্ষে শুধু কি সম্ভব H+ নেয়া ইকুয়েশন বানাই তার মানে Cn মাইনাসের পক্ষে শুধু H+ নিয়ে HCN বানানো সম্ভব ঠিক এটাকে আমরা ব্রনস্টেডের নিয়মে কি বলতে পারি একে বলবো বেস কারণ ও H+ নিয়েছে আর অটোমেটিক্যালি যেটা তৈরি করবে এটাকে বলবো কনজুগেট অ্যাসিড আমি এটাই চাইছি অ্যাসিড না বেস সেটাও বলবো ওর কনজুগেট নামটাও লিখবো Cl এর কনজুগেট অ্যাসিড কে HCl আর ও নিজে কি হিসেবে কাজ করলো বেস হিসেবে কাজ করলো বুঝলাম বাকি প্রশ্নের উত্তর কি ছাড়বো না করবো আর দু একটা করি তাও কনফিডেন্স নেই চলো আসি পরেরটা আচ্ছা HPO4 2- অ্যাসিড হবে আচ্ছা চলো ও বলেছে তোমার জন্য কি নাম দেবাংশু ও অ্যাসিড কেন H আছে গুড H+ ছাড়বে তাহলে ও অ্যাসিড তাহলে ওর কনজুগেট আছে ওর কনজুগেট বেসের নাম বলো ও অ্যাসিড ঠিক ওর কনজুগেট বেস কি PO4 3- ক্লিয়ার এবার তৃষিতা বলতে চাইছিল তৃষিতা তুমি এ সম্পর্কে আর কি বলতে চাইছিলে গ্রহণ করতে পারে কারণ আমি দেখছি ওর মাথায় দুটো মাইনাস আছে কারণ ও একটা H+ কেন দুটো করতে পারে কিন্তু আমরা একটা নিয়েই বলবো ও H+ যদি গ্রহণ করে ও কি হবে ও নিজে বেস হবে তাহলে ওর কনজুগেট অ্যাসিড বানাও H2PO4 একটা মাইনাস মাথায় ঢুকেছে এবার কি বাকিগুলো ছাড়বো না আরো দু একটা করব বিতস্তা কি বলেছ আর বিতস্তা বলেছে আর একটা পরেরটা বিতস্তা অ্যানসার করবে তুমি শুধু S2- এর দিকে তাকিয়ে বলো ও H+ ছাড়বে না গ্রহণ করবে তাহলে ও কি হবে বেস আচ্ছা ঠিক আছে ও বলছে এটা হবে বেস তাহলে নিশ্চয়ই এর কনজুগেট অ্যাসিড বানানো সম্ভব বানাও HS- এর কনজুগেট অ্যাসিড HS- এই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেসের আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যতগুলো লিখেছি এতগুলো বাড়িতে করে ফেলো তারপর যদি একটাও পরীক্ষা আটকায় আমাকে বলবে আটকানোর চান্সই নেই এর বাইরে প্রশ্ন আসতেই পারে না আমি যত সম্ভাবনা ছিল সব তুলে রেখেছি 3 নম্বর প্রশ্নে আসি আমি কিন্তু আরো কি করবো না ছাড়বো এক দুটো কিন্তু খুব কঠিন আছে যেগুলো জেইতে আসে তো ঘাবড়ানোর ব্যাপার নেই যদি না পারো আমি আছি তার জন্য আমি করে দেবো কিন্তু বাড়িতে ট্রাই করো ইভেন তোমরা এমনও করতে পারো যদি একটা অসুবিধা হয় না গুগলের হেল্প নেওয়া যেতে পারে হেল্প নেওয়া যাবে না সেটা না গুগলের হেল্প নেওয়া যেতে পারে গুগলে দিয়ে সার্চ করলে গুগল অ্যান্সার দিয়ে দেবে কিন্তু পড়া দরকার পড়তে হবে সবাইকে আচ্ছা চলো এসো 3 নম্বর কোশ্চেনটা পড়ো পড়ে তার ব্যাখ্যা কি লিখবে নিজেরাই বলো ধাতব ক্যাটায়নগুলি উৎকৃষ্ট লুইস অ্যাসিড ব্যাখ্যা করতে বলছি
উৎকৃষ্ট মানে ভালো, ভালো লুইস অ্যাসিড। হ্যাঁ, দেবাংশু কি বলছে? দেবাংশু না, দেবাঙ্কুর, দেবাঙ্কুর। হ্যাঁ দেবাঙ্কুর বলো। প্লাস থাকে না, লুইসের গল্পে হাইড্রোজেন বলবো না, লোন পেয়ার। লোন পেয়ার দিয়ে দেবে না, লোন পেয়ার নেবে। হ্যাঁ, তুমি বলবে যে ক্যাটায়ন তার তো ইলেকট্রন ঘাটতি, তাহলে ওর ইলেকট্রন দেওয়ার কোনো চান্স নেই, ও ইলেকট্রন অলওয়েজ নেবে, তাই উৎকৃষ্ট লুইস অ্যাসিড মানে ভালো লুইস অ্যাসিড। নিলয় উৎকৃষ্ট মানে জানে না, উৎকৃষ্ট মানে ভালো দাও জানো না। আচ্ছা, নেক্সট হচ্ছে এমসিকিউ। তোমরা পড়ার প্যাটার্ন বুঝেছো যে ডেসক্রিপটিভ থাকবে, দেন আমার এমসিকিউ থাকবেই। এমসিকিউ প্রথম দু তিনটে করি, শব্দ পড়বো না অবভিয়াসলি। কোশ্চেনটা বলেছিলাম তীব্রতম অনুবন্ধী ক্ষারক ডি। ডি তোমরা চট করে কি করে বললে? আসলে যদি এটা আমি না করাতাম, এটা চিটিং, এটা চিটিং, এটা করবে না। শোনো তোমরা কি করবে, শোনো, যখনই কোনো অ্যানায়ন দিয়ে জিজ্ঞেস করবো ভালো লুইস বেস কে, সঙ্গে সঙ্গে তার সাথে এই জুড়ে অ্যাসিডটাকে দেখে নিও। ঠিক, আমরা মনে মনে ভাবি এটার করেসপন্ডিং অ্যাসিড কে, নাইট্রিক অ্যাসিড। ইনঅর্গানিক না অর্গানিক? ইনঅর্গানিক। এর করেসপন্ডিং অ্যাসিড HCl, এর করেসপন্ডিং অ্যাসিড আমি সালফিউরিক কি বানিয়ে দিলাম, আর এর করেসপন্ডিং অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। আমি পড়াইনি যে ইনঅর্গানিক অ্যাসিডরা খুব শক্তিশালী, তাহলে এখানে একটা অ্যাসিড আছে দুর্বল, সবচেয়ে দুর্বল কে, অর্গানিকটা। অ্যাসিডিক অ্যাসিড যে দুর্বল অ্যাসিড তার কনজুগেট বেসটা তো শক্তিশালী হবে, ওই জন্য অ্যান্সার কি। বুঝলাম? পরেরটায় আসি, কোনটি লুইস অ্যাসিড নয়? আসলে ওরও খানিকটা ক্যারেক্টার থাকে, তবে বেসিক্যালি আমি যদি বাকিগুলোর দিকে তাকাই, এটা লুইস অ্যাসিড শিখেছো, এটা লুইস অ্যাসিড শিখিয়েছি। এফি মেটাল মানে লুইস অ্যাসিড, কারণ ও ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। একমাত্র ফসফরাসের লোন পেয়ার থাকার কারণে ও লোন পেয়ারটা দিতেই চায়, তাই ও লুইস বেস। আমি বাকিগুলোতে আলোচনায় গেলাম না, বাকিগুলো ছেড়ে দিলাম, নিজেরা করে নিও, কারণ আমার আরেকটা সেকশন আছে, সেই সেকশনে ঢুকবো। এখন যে আলোচনা, এখন থেকে যে আলোচনা, এই আলোচনা সেমিস্টার 1 এ প্রথম চ্যাপ্টারে করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে এখন আর এই আলোচনায় যাব না, কিন্তু আবার এটাও ঠিক যে সেমিস্টার 1 মানে বহুদিন গেছে, তোমরা সেই প্রথম চ্যাপ্টারে গল্প সব ভুলে গেছো, তাই একটুখানি কুইক রিভিশন হবে, কিন্তু এত ডিটেইলিং কিন্তু হবে না এখন, কারণ এখানে আমাদের নরমালিটি মোলারিটি অঙ্ক আছে, টাইট্রেশনের গল্প আছে, তাই ওই কনসেপ্ট না জানলে আবার ঝামেলা আসবে, ওই জন্য আমি একটু আলোচনা করব। তো হেডিং করো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড এন্ড বেস। ইকুইভ্যালেন্ট ওয়েটের বাংলা কি? তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার, আমি দুই একটা উদাহরণ দিয়ে তুল্যাঙ্ক ভার আবার মনে করিয়ে দিই সবাইকে। আমি প্রথম একটা অ্যাসিড লিখবো H2SO4, তোমরা তুল্যাঙ্ক ভারের আরেকবার ফর্মুলা লেখো, E সমান, দেখবে দুই একজন অ্যান্সার করেও দিয়েছে 49, ও বলেছে 49, ঠিক বলেছে। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করার নিয়ম শুনো, আণবিক ওজন লিখতে হয়, তাকে ভাগ করতে হয় প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা দিয়ে, যেটাকে আমরা ক্ষারগ্রাহিতা বলতাম, তাই না? তাহলে এটাই লিখবো, এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2 না, ব্যাস, ওই জন্য বলেছে আণবিক ওজন 98/2, 49 হচ্ছে ওর তুল্যাঙ্ক ভার। ঠিক সেম ভাবে যদি আমি বলি ফসফরিক অ্যাসিড H3PO4, এর তুল্যাঙ্ক ভারে আসি আণবিক ওজন 3। বলো তো 3 কেন? কারণ 3টে হাইড্রোজেন প্রতিস্থাপন যোগ্য। কিন্তু জানো সব সময় হাইড্রোজেন দেখলেই বোঝা যায় না, ব্যতিক্রম ছিল, আমরা 3টে ব্যতিক্রম, দুটো ব্যতিক্রম আলোচনা করেছিলাম, বলতো কোনটা? H3PO3। যারা তখন ক্লাসে ছিলে না তারা একবার দেখো H3PO3, এখানে হাইড্রোজেন 3টেই আছে, কিন্তু জানো 3টে প্রতিস্থাপন না যোগ্য না, কটা প্রতিস্থাপন যোগ্য? দুটো। তার ব্যাখ্যা কি দিয়েছিলাম মনে করি? স্ট্রাকচার। এই স্ট্রাকচার ছিল এরকম, পি ডাবল বন্ডেড ও, আমরা দেখিয়েছিলাম দুটো OH থাকে, একটা হাইড্রোজেন এভাবে আলাদা থাকে, এবং এই হাইড্রোজেনটা সরাসরি যেহেতু ফসফরাসের সাথে যুক্ত, এ প্রতিস্থাপন যোগ্য না। স্ট্রাকচার দেখে বুঝতে হয় এ প্রতিস্থাপন যোগ্য কেন না, সরাসরি ফসফরাস তাই প্রতিস্থাপন যোগ্য না, অক্সিজেনে থাকলে যুক্ত থাকলে হতো। তাই ওর জন্য যদি তুল্যাঙ্ক ভার বের করতে চাই,
আণবিক ওজন বাই 2 করতে হবে। তোমরা পারলে আমার সেই চ্যাপ্টার 1 এর খাতা আরেকবার খুলবে, ইকুইভ্যালেন্ট ওয়েট ভালো করে বুঝবে। আর বেসের জন্য বলতো কি পড়িয়েছিলাম? প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যা। চলো একটা বেস দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্যাঙ্ক ভার যদি বের করি আণবিক ওজন বাই 2 লিখবো। 2 লেখার কারণ এখানে OH এর সংখ্যা দুটো আছে, তাই 2 দিয়ে ভাগ করে তুল্যাঙ্ক ভার বের করছি। মাথায় ঢুকেছে না? আচ্ছা, অ্যাসিড শিখে গেলাম, বেস শিখে গেলাম। এবার বলে রাখি কোন অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, যেমন H2SO4 এর তুল্যাঙ্ক ভার বেরোলো 49, তো আমরা পড়িয়েছিলাম 49 গ্রামকে বলে 1 গ্রাম তুল্যাঙ্ক। যেমন 98 গ্রামকে 1 মোল বলতাম, 49 কে বলবো 1 গ্রাম তুল্যাঙ্ক। এটা মাথায় ঢোকাতে হবে কিন্তু 1 গ্রাম তুল্যাঙ্ক কাকে বলে। আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে 1 মোল বলতাম, তুল্যাঙ্ক ভারকে বলবো 1 গ্রাম তুল্যাঙ্ক। সেটা অঙ্ক করার সময় আবার বোঝাবো। একই রকম ভাবে লবণে আসি। লবণের তুল্যাঙ্ক ভার বের করার সময় নিয়ম কি বলেছিলাম মনে আছে? কি না না, ওরকম না, ওরকম না। ধরো অ্যালুমিনিয়াম সালফেটে আসি, Al2SO4 3 দুভাবে শিখিয়েছিলাম। এক বলেছিলাম আণবিক ওজন বাই, হ্যাঁ কি বলছো বলো, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু যোজ্যতা। দেখাই অ্যালুমিনিয়াম দুখানা আছে, এটা ক্যাটায়নের সংখ্যা। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3 না? তাহলে 2 ইনটু 3, 6 দিয়ে ভাগ করব, তাহলে m/6 এটা হবে ওর তুল্যাঙ্ক ভার। অথবা আরেকটা বুদ্ধি এরকম করেছিলাম আমরা, আলাদা আলাদা যে ক্যাটায়ন আছে এটাকে করা যায় তুল্যাঙ্ক ভার অফ অ্যালুমিনিয়াম প্লাস তুল্যাঙ্ক ভার অফ সালফেট। এই মেথড দিয়েও করা যেতে পারে। অ্যালুমিনিয়ামের আলাদা বের করব, সালফেটের আলাদা বের করব। এবার অ্যালুমিনিয়ামে কি করে বেরোবে জানো? অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট ছিল 27/3, এটা ওর তুল্যাঙ্ক ভার। সালফেটের তুল্যাঙ্ক ভার কত বের হয়? সালফেট হচ্ছে 96/2, এটাও তুল্যাঙ্ক ভার। এই দুটো আলাদা আলাদা করে বের করে যদি যোগ করি তাতেও তুল্যাঙ্ক ভার অ্যালুমিনিয়াম সালফেটের বের হয়। যার যে ফর্মুলা সহজ লাগবে সে সেটাই করবে। আমরা এটা দিয়েও করতে পারি একবারে আণবিক ওজন বের করে তাকে ক্যাটায়নের সংখ্যা ইনটু যোজ্যতা, অথবা অ্যালুমিনিয়াম সালফেট আলাদা আলাদা করেও তুল্যাঙ্ক ভার বের করতে পারি। তাহলে তুল্যাঙ্ক ভার তিনটে জিনিসের শেখালাম, আরেকবার রিপিট করব। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ফর্মুলা কি? আণবিক ওজন বাই প্রতিস্থাপনযোগ্য H+ এর সংখ্যা। বেসের ক্ষেত্রে কি? প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যা দিয়ে ভাগ। আর লবণের ক্ষেত্রে কি? আয়নের সংখ্যা বা হ্যাঁ ক্যাটায়নের সংখ্যা ইনটু যোজ্যতা, অথবা যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো আছে ইন্ডিভিজুয়াল তাদের তুল্যাঙ্ক ভার বের করে যোগ করো, তাহলেও বের। নেক্সট আসুন, দু তিনটে ছোট ছোট প্রশ্ন আছে, এইটুকু কনসেপ্ট উপর বেস করে। এর অম্লগ্রাহিতা, এর ক্ষারগ্রাহিতা কত, কি করে বুঝবো? এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে ফেলো, আগে বুদ্ধিটা শেখাই। জলে ফেলো, বলো ম্যাগনেসিয়াম অক্সাইড জলে ফেললে কি বানাবে, কোন হাইড্রোক্সাইড বানাবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ফর্মুলা বলেই কাজ শেষ। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কেউ বলুন? MgOH2। তাহলে বলো এখানে উইচ মূলক কটা দেখছি? দুটো, ওর অম্লগ্রাহিতা 2। বুঝলাম? এবারে এই অ্যাসিডটা একটু আগে ডিসকাস করলাম, এটা কিন্তু 3 বলা যাবে না, এটা 2। কারণ কারণ দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন প্রেজেন্ট, তাই এর ক্ষারগ্রাহিতা 3 না 2। ছেড়ে দিলাম এটা। ও সবই করে দিয়েছি, আমি আসলে লিখিনি বোধহয়। পরেরটা আসে, এই পেজটা বাড়িতে একা একা করবে। আমি এখানে অনেকগুলো অ্যাসিড, ক্ষার, লবণ দিয়েছি, তাদের তুল্যাঙ্ক ভার বের করতে বললাম। যা আলোচনা হলো তার উপর বেস করে একটা করব শুধুমাত্র। অ্যাসিটিক অ্যাসিড, কেউ ফর্মুলা বলুন? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন তিনটে, একটা চারটা? শিওর একটা। তাহলে ওর আণবিক ওজন তুল্যাঙ্ক ভার একই কথা, E=m/1। বুঝে গেছি? আরেকটা ফসফরিক অ্যাসিড দেখাবো না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখাবো না, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্মুলা কি? অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা Al2O3। জলে ফেলবো, জলে ফেলবো। ব্যালেন্সড রিঅ্যাকশন লিখতে হবে কিন্তু, ব্যালেন্সড রিঅ্যাকশন AlOH3 সামনে 2 লিখতে হবে, কারণ তোমার কাছে দুখানা অ্যালুমিনিয়াম আছে এখানে। এবার এই টোটাল কটা হাইড্রোক্সাইড দেবে? 6টা। 6টা। এর তুল্যাঙ্ক ভার বের করতে হবে আণবিক ওজন বাই 6। এটা ছাত্ররা ভুল করে, ওরা 3 করে। বা এভাবেও ভাবা যেতে পারে
এটাকে মনে মনে যদি লবণ হিসেবেও কনসিডার করো তাও মিলবে। এর আণবিক ওজন বাই ক্যাটায়নের সংখ্যা কিন্তু যোজ্যতা, ব্যাস বলো ক্যাটায়নের সংখ্যা 2 আর যোজ্যতা 3, ফলে 6 দিয়ে কিন্তু ভাগ হচ্ছে। সেটা এই নিয়মে দেখো চাই এই নিয়মে দেখো, ভাগ 6 দিয়ে। বুঝলাম? আর বাকিগুলো অ্যালুমিনিয়াম সালফেট বলো, অ্যামোনিয়াম কার্বনেট বলো, ফর্মুলা লিখবে, ভেবেচিন্তে নিজেরা ট্রাই করতে পারবে। ফর্মুলা দেখা দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমাকে একটু কনসেপ্ট, এই অ্যালুমিনিয়াম সালফেট ফর্মুলা কি বলো? অ্যালুমিনিয়াম সালফেট ফর্মুলা আমি একটু আগে লিখিয়েছিলাম ফর্মুলাটা, ব্যাস Al2SO4 পারবো নিশ্চয়ই তুল্যাঙ্ক ভাগ। অ্যামোনিয়াম কার্বনেট ফর্মুলা কি? NH4, অ্যামোনিয়ামের যোজ্যতা 1, কার্বনেটের যোজ্যতা 2, তাহলে অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত বলো NH4 তুল্যাঙ্ক ভাগ ওই একটা লবণকে ধরে নিয়ে, লবণ ধরে নিয়ে ক্যাটায়নের সংখ্যা একটু যোজ্যতা। চলো এখানে ক্যাটায়ন কে বলো তো? অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামটাই ক্যাটায়ন, অ্যামোনিয়ামের সংখ্যা 2 আর অ্যামোনিয়ামের মাথায় চার্জ কত আছে 1, তাহলে 2 * 1 মানে 2 দিয়ে ভাগ, তাহলে এর তুল্যাঙ্ক হবে আণবিক ওজন বাই 2 দিয়ে ভাগ। সবাই কি বুঝলে? শিওর? আজকে পড়া প্রায় শেষের দিকে, পড়া কঠিন না করে সোজা লাগবে, সোজা। আইনিক ইকুইলিব্রিয়াম কিন্তু সোজা হবে না, বারে বারে বলছিলাম। দু একটা প্রশ্নের উত্তর করা আছে তোমাদের সুবিধার জন্য, এগুলো আমি একটাও দেখছি না, এগুলো একই প্রশ্ন। এখানে ছোট ছোট কিছু এমসিকিউ আছে, ছাড়বো কি? ছাড়ি, ছাড়ি। নেক্সট, এটাও প্রথম চ্যাপ্টারে ডিসকাস করা ছিল, মনে আছে ফর্মুলা মোলারিটি? চলো মোলারিটি ফর্মুলা তোমরা নেক্সট দিন যখন আসবে তখন এই পার্টটা আগের ক্লাসে যে ডিসকাস করেছিলাম সেখান থেকে আরেকবার পড়ে আসবে। বলো মোলারিটি ফর্মুলা কি ছিল, কার মনে আছে? W * 1000, বাহ তোমার নাম কি? সায়ন, সায়নের মেমোরি ভালো। সায়ন বলছে W * 1000 বাই M * V, গুড। সায়ন এমটা কি জিনিস? নিচের এমটা আণবিক ওজন, মানে আণবিক ওজন, ঠিক না? বা আমরা এভাবে ভাবি শুধু ফর্মুলার উপর চোখ বন্ধ করে মুখস্থ করে ভরসা রাখা ঠিক না। মোলারিটি মানে কনসেপ্ট এটাই, 1000 ml দ্রবণে 1 মোল যদি থাকে সেই সংখ্যাটা ওর মোলারিটি, বা যত মোল থাকবে তার মোলারিটি তত। আমি যদি কোনো দ্রবণ এভাবে বানাই, ধরা যাক 1000 ml একটা দ্রবণের মধ্যে কোন একটা বস্তুকে 2 মোল ডিসলভ করে দ্রবণ বানাই, তবে ওই দ্রবণের গাঢ়ত্ব বলবো 2 মোলার। অঙ্ক করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, কিন্তু মোলারিটির সংজ্ঞা চাইলে কি বলবো? সংজ্ঞা 1000 ml দ্রবণে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে ওই সংখ্যাটা ওর মোলারিটি। সেম ভাবে আমরা নরমালিটি যদি সংজ্ঞা চাই, সেম W * 1000 বাই E * V, শুধু মোলারিটির ক্ষেত্রে আণবিক ওজন ব্যবহার করি আর নরমালিটির ক্ষেত্রে তুল্যাঙ্ক মান ব্যবহার করি, ঠিক? আমরা পরের দিন এই নিয়ে অঙ্ক করব, টেনশনের কোনো ব্যাপার নেই, অঙ্ক শেখাবো তারপর চ্যাপ্টার ছাড়বো, তার আগে যাবো না এখান থেকে। আরেকটা কনসেপ্ট এটাও শেখানো ছিল আমার, কি নাম গো এটা? মোলারিটি। এর সংজ্ঞা কেউ বলতে পারে? 1000, ওটা ছিল ml, এটা ml না, এটা 1000 গ্রাম। দুটো পার্থক্য ছিল, দ্রাবক এটা ছিল 1000 গ্রাম, দ্রাবকে মানে সলভেন্টে যত মোল সলিউট দ্রবীভূত থাকে সেই নাম্বারটা হচ্ছে ওর মোলারিটি। আমি পরদিন অঙ্ক করাবো, আজকে হয়তো সময় হবে না, হলেও দু একটা ট্রাই করতে পারি। এটাও তোমরা বাড়িতে দেখে নেবে, এরও এরও ফর্মুলা আছে, অঙ্ক করা যাবে এই দিয়ে। এবার নরমালিটিকে মোলারিটিতে কনভার্ট করারও টেকনিক শিখিয়েছিলাম, এন ফ্যাক্টর এন ফ্যাক্টর, নামটা মনে আছে? চলো ও বলছে ঠিক বলছো তো, আমি চেক করি ও ঠিক না ভুল বলছে। নরমালিটি, এই তোমরা খাতা খাতা খোলো, একটু খাতা খোলো, মানে তোমাদেরকে দিয়ে করাই, খাতা খোলাই আছে। নরমালিটি ফর্মুলা আমি এরকম ভাবে লিখি, W বাই E লিখলাম, 1000 আর V দুটো জায়গায় আছে বলে ক্যান্সেল করে রাখলাম। নরমালিটি মানে W বাই E, মোলারিটি মানে কি লিখবো তাহলে? W বাই M। মোলারিটি মানে লিখবো W বাই M। এবারে টার্গেট কি? আমি চাই মোলারিটিকে নরমালিটি করতে,
মোলারিটি মানে যেহেতু W/M, এটাকে নিশ্চয়ই M/E দিয়ে গুণ করলে W/E হবে। এটা ছিল মোলারিটি, এটা হচ্ছে আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার, এই নাম্বারটাকে বলা হয় এন ফ্যাক্টর। তার মানে এভাবে ভাবো, মোলারিটিকে তুমি মাল্টিপ্লাই করছো এন ফ্যাক্টর দিয়ে, তবে গিয়ে ও কনভার্ট হচ্ছে নরমালিটিতে। দেবাঙ্কুর এটা বলেছিল না উল্টোটা বলেছিল? এটাই বলেছিল, তাহলে ঠিক বলেছিল। তোমরা লিখে নাও মোলারিটি ইনটু এন ফ্যাক্টর মানে নরমালিটি। এই যে তুমি নিজেই বলছো মোলারিটিকে মাল্টিপ্লাই করলাম M/E দিয়ে, তবে গিয়ে নরমালিটি হলো, তাই মোলারিটি ইনটু এন ফ্যাক্টর ইকুয়ালস টু নরমালিটি। এন ফ্যাক্টর মানে কিছুই না, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা বা ওই যে সংখ্যা বা ওই যে ক্যাটায়নের সংখ্যা একটু যোজ্যতা, তুল্যাঙ্ক বার বের করার জন্য যা যা করি সেটাই হচ্ছে এন ফ্যাক্টর। আমি উদাহরণ দেব, বোঝাবো, হয়নি? তাহলে ফর্মুলাটা আরেকবার শুনতে চাই তোমাদের কাছ থেকে। মোলারিটি টু নরমালিটি বলো। হ্যাঁ, আমরা মোলারিটিকে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে নরমালিটি হবে। আর যদি উল্টোটা চাইতাম নরমালিটি টু মোলারিটি, নরমালিটিকে এন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে মোলারিটি হবে, মোলারিটিকে এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে নরমালিটি হবে, গুণে যাতে না যায়। আর এই যে ফর্মুলাটা, আমি ফর্মুলাটা লিখলাম ঠিকই, আমি তোমাদের অঙ্ক করার সময় ফর্মুলাটাকে অ্যাভয়েড করাবো, আমি বুঝিয়ে বুঝিয়ে করাবো। তোমরা এই ফর্মুলা একটু বাড়িতে বসে বসে মুখস্থ করবে। এই ফর্মুলাটা শর্টকাটে মোলারিটিকে মোলালিটিতে কনভার্ট করে বা মোলালিটিকে মোলালিটিতে কনভার্ট করে। যদিও আমি কিন্তু ফর্মুলাটায় খুব ভরসা রাখি না, পরীক্ষার সময় প্লাস মাইনাস যদি গুলিয়ে যায় তখন কি হবে শেষ। আমি ফর্মুলা দিয়ে অঙ্ক জেনারেলি অ্যাভয়েড করি, তাও ছাত্রদের জন্য লেখা আছে, আমরা চেষ্টা করবো অঙ্কটা বুঝে বুঝে করতে, যখন আমি অঙ্ক করাবো বুঝিয়ে বুঝে করবো। আচ্ছা, এই ফর্মুলায় কোনটা কি বোঝাচ্ছে বোঝাই। যেটা ক্যাপিটাল এম সেটা হচ্ছে মোলারিটি মানে র আর, আর যেটা ছোট হাতের এম এটা মোলালিটি। ঠিক বলো কোনটা কি? যেটা ক্যাপিটাল এম সেটা মোলারিটি, আর যেটা স্মল এম সেটা মোলালিটি, আর যেটা ছোট হাতের এম এ আছে ডি আছে ওটা কি? ডেনসিটি। এটা ডেনসিটি। ডেনসিটি এই ছোট হাতের এটা কি? এটা হচ্ছে আমরা অ্যাটমিক ওয়েট বোঝাচ্ছি এখানে, অ্যাটমিক ওয়েট। তো যাই হোক, ফর্মুলা যদি মুখস্থ থাকে ভালো, যদি মুখস্থ না থাকে টেনশন নেই, আমি অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে পড়াবো ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে, আচ্ছা আজকে না এই কনসেপ্টটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন স্টার্ট করলে হবে না, মাত্র 2 মিনিট আছে। তো আমি কনসেপ্টটা স্টার্ট করলাম না, বেটার 2-4টা প্রবলেম দেখানো যেতে পারে। ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা আগে পড়ি তারপর মানে বুঝবো। পরের প্রশ্নটা কি বলছি? এক মোলার, এই মোলার মানে কিন্তু মোলারিটি, আর মোলাল মানে মোলালিটি। তার মানে তোমায় যদি আমি একটা 1 মোলার আর একটা 1 মোলাল দ্রবণ দিই, এটা বোর্ডে বহুবার এসেছে, তাহলে কোনটির গাঢ়ত্ব বেশি হবে এবং কেন হবে? আপাত দৃষ্টিতে কিন্তু দেখে মনে হয় যে মোলার আর মোলাল একই কথা, কিন্তু বলতো কোনটা গাঢ়ত্ব বেশি কোনটা গাঢ়ত্ব কম? মোলারের গাঢ়ত্ব বেশি না মোলাল বেশি? মোলাল বেশি। কেন গো মোলাল বেশি? একদম, ও ঠিক বলেছে। যেটা মোলাল সেখানে সলভেন্ট আর সলিউট দুটো মিলে হচ্ছে 1000, ঠিক না? 1000 না না না, উল্টো করে। এখানে তাই, এখানে বলেছিলাম না যে 1000 ml দ্রবণে, তার মানে সলভেন্ট আর সলিউট মিলিয়ে মোট 1000। 1000 এ কত আছে? আর মোলালিটিতে 1000 গ্রামটা ফিক্সড, তার সাথে এক্সট্রা দ্রাবক কতটা আছে। তাহলে সলভেন্টের পরিমাণ বেশি কোথায়? যেখানে সলভেন্টের পরিমাণ বেশি ওই গাঢ়ত্বটা কম, যেখানে সলভেন্টের পরিমাণ কম তার গাঢ়ত্বটা বেশি। আমি এখানে সমস্ত উত্তর এখানে লিখে দিয়েছি। এখানে সমস্ত কি লিখেছি? 1 মোলাল জলীয় দ্রবণে 1 মোলাল, আমি নিজেই ভুলে গেছি কি লেখা আছে অ্যানসারটা দেখো। মোলার বেশি না মোলাল বেশি? একটু মোলাল বেশি। কেন?
মোলার হচ্ছে গ্রাম না। এবার ব্যাপার আছে, যদি ডেনসিটি এক হয় তাহলে একরকম, ডেনসিটি যদি আলাদা হয় তাহলে আলাদা। যদি ডেনসিটি সেম ধরি তাহলেও তারা একটু ভালো। মোলাল মানে হচ্ছে, মোলাল মানে সলভেন্টটা 1000, মোলাল মানে 1000 গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিড, তার মানে সলভেন্ট 1000। ও কান বন্ধ করে আছে কেন? দাও দাও দাও। আর মোলার মানে সলিউশনটা 1000। না, এটা একটু গন্ডগোল আছে, এটা আমি চেক করবো। হ্যাঁ, এটা তোমরা আগেই দেখো না, এই উত্তরটা আমি একটু চেক করবো। এই উত্তরটা আগে তোমরা দেখো না, এটাকে আমি চেক করে ফাইনাল করে তারপর পাঠাবো। আচ্ছা চলো এই প্রশ্নটা পড়ি। দেখো প্রশ্নটা কি বলছে, পড়ো না। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, ফর্মাল। নাম শুনেছো? আমরা তো সেই চ্যাপ্টারে পড়িয়েছিলাম ফর্মাল দ্রবণ। জানো কাদের ক্ষেত্রে ফর্মাল কথাটা ব্যবহার করা হয়? আয়নীয় যৌগের ক্ষেত্রে। জানো কেউ কেন ব্যবহার করা হয়? তোমরা বলবে, আমি উত্তরটা লিখে দিয়েছি এখানে। মনে করো NaCl, আমি বলে দিই, যারা আয়নীয় যৌগ কেমিক্যাল বন্ডিং করানোর সময় বলেছিলাম এরা ল্যাটিস হিসেবে থাকে। ল্যাটিস মানে ওরা কখনো একা একা থাকে না। কি হিসেবে থাকে বুঝেছো? একসাথে অনেকগুলো থাকে। তার মানে NaCl কোথাও একা থাকবে না, NaCl একসাথে অনেকগুলো মিলে NaCl এর পলিমার হিসেবে থাকবে। তাই আমি যদি বলি ওর আণবিক ওজন 58.5, এই কথাটা কিন্তু ইললজিক্যাল, কারণ এর আণবিক ওজন বলতে অনেকগুলো NaCl একসাথে থাকে। তাই আমাকে যদি একটা NaCl এর কথাই বলতে হয়, ওটাকে বলে ওর ফর্মুলা ওজন। ফর্মুলা ওজন দিয়ে যে কাজ করা হয় সেটাকে বলে ফর্মালিটি। তুমি মনে রাখবে ফর্মাল কথাটা সেখানেই অ্যাপ্লিকেবল হবে যেখানে শুধুমাত্র আয়নীয় যৌগ আছে, কোভ্যালেন্ট যৌগ না। NaCl হতে পারে, ল্যাটিস যারা যারা ফর্ম করে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, তাদের ক্ষেত্রে এই কথাটা অ্যাপ্লিকেবল হবে ফর্মাল। বোঝা গেছে? আরো প্রশ্ন প্রচুর আছে, তো এতদূর তোমরা পারবে না। আমার এই কনসেপ্ট অনুযায়ী যে অবধি মনে হবে যে তোমরা পড়ে আসতে পারবে, আমি পিডিএফটা ওই পর্যন্ত করেই পাঠাবো। এর আগের পেজ পর্যন্ত পাঠাবো, অঙ্ক যেহেতু করিনি এই পেজ পর্যন্ত পাঠাবো। এই পেজ মানে মোটামুটি 36 অবধি আমি পাঠাবো করে, ওইটাই তোমাদের পরদিনের কাজ। দাঁড়াও রেকর্ডিংটা অফ করে নিই, তারপর বাকি আলোচনা।